আমি হ্যাঁ, বলুন। আমি নিজে আছি, আর কেউ নেই। না, আপাতত সেশনে কেউ নেই, তো আমরা শুরু করি। ঠিক। ঠিক আছে, তো চলুন। আহ দেখুন, কতগুলো জিনিস আপনাকে বলে নিই আমি। আগামীকালের একটুখানি রিক্যাপ দিয়ে দিই, যে গতকাল আমরা কি হ্যাঁ। শিখেছি সেগুলো একটু রিক্যাপ দিয়ে নিই, তাহলে আপনারা রিকল করতে সুবিধা হবে। আমরা গতকাল শিখেছি কি, মাইন্ড আর ব্রেনের পার্থক্য। মাইন্ড হচ্ছে একটা সফটওয়্যারের মতো, যাকে আমরা টাচ করতে পারি না, যাকে আমরা দেখতে পাই না, যাকে আমরা ছুতে পারি না, যার কোনো নির্দিষ্ট আকার আকৃতি নেই। আর ব্রেন কি, ব্রেন হলো একটা হার্ডওয়্যার সিস্টেম, যেটাকে টাচ করা যায়, যেটাকে দেখা যায়, যার নির্দিষ্ট একটা আকার আকৃতি আছে, সেটা বেশ কিছু ব্লাড ভেসেলস, নিউরনস নিয়ে গঠিত, ফ্যাট আছে, সেই সব কিছু নিয়ে ব্রেন গঠিত। আর ব্রেনের কোনো কিছু হলে তাকে আমরা অপারেশন করতে পারি, তাকে কেন কি তাকে টাচ করা যায়, তাকে দেখা যায়, কিন্তু মাইন্ড যেহেতু সফটওয়্যার, তাকে দেখাও যায় না, তাকে টাচ করা যায় না, তাই তাকে আমরা স্পর্শ করতে পারি না, তাকে কোনো মেডিসিনও সেইভাবে কাজ করে না। এটা আমি বলেছিলাম। আর বলেছিলাম যে মাইন্ড কিভাবে ডিফারেন্ট তৈরি করে, মানুষের মধ্যে পার্থক্য তৈরি করে। পৃথিবীতে 97% মানুষ আজ হয় মিডিওক্রেট্রি, মানে বিলো এভারেজের জীবন যাপন করছেন, অথবা মধ্যবিত্ত পরিবারে জীবন যাপন করছে, মধ্যবিত্ত জীবন যাপন করছে। এর মূল কারণটাই হলো তাদের কাছে যে শক্তিশালী ব্রেন আছে, সেই ব্রেনকে পরিচালনা করার জন্য যে সফটওয়্যার অর্থাৎ মাইন্ড আছে, সেই মাইন্ডকে তারা কাজে লাগায় না বলে এতটা ডিফারেন্স তৈরি হয়। বিল গেটস কিন্তু একটা সময়ে পড়া ছেড়ে দিয়েছিলেন, তিনি খুব ব্রেনি ছেলেও ছিলেন না। তাছাড়া তিনি খুব দরিদ্র পরিবার থেকে, প্রায় দরিদ্র পরিবার থেকে, কৃষক পরিবার থেকে তিনি উঠে এসেছেন, কিন্তু তিনি হিউজ সাকসেস ক্রিয়েট করেছেন। তার কারণ হচ্ছে তিনি তার মাইন্ডকে সঠিকভাবে কাজে লাগাতে পেরেছেন। আর যখনই তার মাইন্ড সঠিকভাবে কাজ করতে শুরু করেছে, তার ব্রেন অটোমেটিক তার নিউরোলজি গঠন হতে শুরু করেছে, সেইভাবে তিনি এই ম্যাসিভ সাকসেস ক্রিয়েট করেছেন। সেরকম মাইন্ড হচ্ছে একটা পাওয়ারফুল জিনিস, যার মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি। আমাদের আনলিমিটেড পোটেনশিয়াল আছে, সেই পোটেনশিয়ালকে আমরা ব্যবহার করতে পারি যদি মাইন্ড সম্বন্ধে জানি, মাইন্ড সম্বন্ধে আহ, শুনি, বা মাইন্ড সম্বন্ধে আমরা যদি অ্যাওয়্যার হই। এটা নিয়ে বলেছিলাম। নেক্সট হচ্ছে আমি বেশ গল্প বলেছিলাম, একটা সুন্দর স্টোরি শেয়ার করেছিলাম। আর আমি বলেছিলাম যে মাইন্ড আমাদের তিনটে লেভেলে কাজ করে জেনারেলি। কি কি? কনসাস লেভেল। কনসাস লেভেল কি, যেখানে আমাদের অ্যাওয়ারনেস আছে, সচেতনতা যেখানে আছে, সেটা হচ্ছে কনসাস লেভেল অফ মাইন্ড। আর সেকেন্ড লেভেল অফ মাইন্ড হচ্ছে যেখানে আমাদের ফোকাস, সেটা হচ্ছে সচেতন মাইন্ড। যেখানে অ্যাওয়ারনেস আছে, সেটা সচেতন মাইন্ড। যেমন এই মুহূর্তে যা করছেন সেটা যে আমাদের মাইন্ড রিসিভ করছে, সেটা হচ্ছে সচেতন মাইন্ড। আর নেক্সট লেভেলের মাইন্ড বলেছিলাম অবচেতন মন, যেটা আমাদের কি কিছুটা অ্যাওয়ারনেস থাকে, কিছুটা অ্যাওয়ারনেস এর বাইরে। এই মুহূর্তেই যেমন আপনি অনেক কিছু রিসিভ করছেন, অনেক সেন্স আপনি রিসিভ করছেন, টেম্পারেচার রিসিভ করছেন, আপনি একটা নির্দিষ্ট গেস্টার পোস্টারে বসে আছেন, আপনার ব্রিদিং প্যাটার্ন রান করছে, আপনার ডাইজেশন সিস্টেম চলছে, কিন্তু আপনি অ্যাওয়্যার নন। তো সেই সিস্টেম যে চালাচ্ছে, পরিচালনা করছে, সেটা আপনার সাবকনসিয়াস মাইন্ড দ্বারা পরিচালিত হচ্ছে, অবচেতন মন দ্বারা পরিচালিত হচ্ছে। আর নেক্সট লেভেলের মাইন্ড হচ্ছে আমাদের আনকনসিয়াস লেভেল অফ মাইন্ড, যেটাকে আমরা মেমোরি ব্যাগেজ বলি। তার মধ্যে আমাদের স্মৃতিগুলো জমা থাকে, সেই স্মৃতিগুলো আমাদের বিভিন্ন বয়সের স্মৃতি, বিভিন্ন সময়ের স্মৃতি, আনন্দের মুহূর্তের স্মৃতি বা দুঃখের মুহূর্তের স্মৃতি, বিভিন্ন স্মৃতি আমাদের সেই মনে জমা হয়ে থাকে। এবং আমরা যখনই চাই, সেগুলোকে আমরা আমাদের মেন্টাল স্ক্রিনে, অর্থাৎ আমাদের অ্যাওয়ারনেস এর মধ্যে আনতে পারি, এবং আমরা সেই ঘটনাতে যা কিছু ঘটেছিল প্রায় অলমোস্ট সেই জিনিসগুলোকে মনে পড়ে, আমরা আমরা সেগুলোকে আবার দেখতে পেতে পারি, শুনতে পেতে পারি, বা সেটাকে অনুভব করতে পারি। তো এই হলো আনকনসিয়াস লেভেলের মাইন্ড। তো এই তিনটে লেভেলে মাইন্ড কাজ করে, সেটা আমি বলেছিলাম। তার সাথে কম্পেয়ার করেছিলাম যে আমাদের মোবাইলের অ্যাক্টিভ স্ক্রিনে যা চলছে, সেটা আমাদের কনসাস লেভেলের মাইন্ডের মতো, অর্থাৎ যেটাকে এই মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু কাজ করে, অনেক সফটওয়্যার কাজ করে, মেসেজ আসে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার, বা ব্যাকগ্রাউন্ডে আদার্স সফটওয়্যার গুলো কাজ করে, সেগুলো আমরা দেখতে পাই না, কিন্তু সেগুলো ব্যাকগ্রাউন্ডে কাজ করে চলেছে। সেরকম আমাদের অবচেতন মন ব্যাকগ্রাউন্ডে কাজ করে চলেছে। আর নেক্সট হচ্ছে
আনকনসিয়াস লেভেলের মাইন্ড, সেটাকে আমরা কম্পেয়ার করতে পারি আমাদের মোবাইলের মেমোরি কার্ডের মতো, যে মেমোরি কার্ডে আমরা ফটো তুললে বা ভিডিও তুললে সেটাকে স্টোর করে রাখি এবং যখন চাই আমরা সেটাকে আবার অ্যাক্টিভ স্ক্রিনে আনতে পারি। তো এই 3 লেভেলের মাইন্ড, সেটা সেই সম্বন্ধে আমরা বিশদে জেনেছি। আর জেনেছি কি, যে মাইন্ড আর আইসবার্গের সঙ্গে সম্পর্ক কি। আইসবার্গ যেমন বিশাল আকারের হয়, তার তার কেবলমাত্র খানিকটা পোর্শন দেখা যায়, উপরে জলের উপরে ভাসে আর বাকিটা জলের তলায় ভাসে। ঠিক সেরকম পাওয়ার ডিস্ট্রিবিউশনের থেকে দেখতে গেলে আমাদের মাইন্ডের সাব কনসাস লেভেলের মাইন্ড মাত্র 10% রেসপন্সিবিলিটি নেয়। কেউ কেউ বলেন যে এর শক্তি 10%, কিন্তু অ্যাকচুয়াল সায়েন্স অফ মাইন্ড বলছে না, রেসপন্সিবিলিটি নিতে পারে আমাদের কনসাস লেভেলের মাইন্ড কেবলমাত্র অলমোস্ট 10%, এক্স্যাক্টলি 10% নয়, অলমোস্ট 10%। আর নেক্সট যে সাবকনসাস আনকনসাস লেভেলের মাইন্ড, সে 90% রেসপন্সিবিলিটি নেয় আমরা যা করি। ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া বা আবার ঘুম থেকে ওঠা, যা যা করি তার 90% রেসপন্সিবিলিটি আমাদের সাবকনসাস আনকনসাস মাইন্ড নেয়, বাকিটা আমাদের কনসাস মাইন্ড নেয়। আমরা কনসাসলি খুব কম কাজ করে থাকি, আমরা আমাদের হ্যাবিচুয়াল প্যাটার্নে চলি, যেটা আমাদের আনকনসাস লেভেলের প্যাটার্ন। যেমন ঘুম থেকে উঠে ব্রাশ করতে যাওয়া, সেখানে কনসাসলি আমাদেরকে এফোর্ট লাগাতে হয় না। আমরা যদি গাড়ি চালাতে জানেন তাহলে বুঝতে পারবেন যে এখন যদি আপনি 100 কিলোমিটার গাড়ি চালান, তাহলে আপনার কোনো এফোর্টই দিতে হয় না। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় কখন ক্লাচ করেছেন, কখন ব্রেক করেছেন, কখন অ্যাক্সিলারেট করেছেন, আপনার কিন্তু মনে থাকে না। তার কারণটা কি? কিন্তু যখন আপনি গাড়ি শিখছিলেন প্রথম প্রথম, তখন আপনার মনে হতো এটা কত জটিল কাজ, কিভাবে করব, কখন ক্লাচ করব, কখন ব্রেক করব, কখন অ্যাক্সিলারেট করব, লুকিং গ্লাসে দেখতে হবে, সাইডে দেখতে হবে। এই হেফাজত কাজ আমার পক্ষে সম্ভব নয়, কত জটিল লাগতো। কিন্তু যেটা যখন এটাকে হ্যাবিচুয়াল প্যাটার্নে আনকনসিয়াস প্যাটার্ন তৈরি হয়ে গেছে, তখন এটা এফোর্টলেস হয়ে গেছে, কত ইজিলি করেন। যে আপনি 100 কিলোমিটার 200 কিলোমিটার বাইক চালালে বা কার চালালে বুঝতেই পারেন না যে সত্যি আপনি কতটা এসেছেন, কতটা গিয়েছেন, কতবার ক্লাচ করেছেন, কতবার ব্রেক করেছেন, অ্যাক্সিলারেট করেছেন, খেয়ালই থাকে না। তার কারণ হচ্ছে এটা আনকনসিয়াস লেভেলে প্যাটার্ন হয়ে যায়। সেরকম বিভিন্ন ক্ষেত্রে সুইমিং থেকে আরম্ভ করে যা কিছু আমরা করি, সারা দিনের যে কাজ করি, তার বেশিরভাগ আমাদের আনকনসিয়াস প্যাটার্ন। তো এই ভাবে আমি 3টে লেভেলের মাইন্ড বুঝিয়েছিলাম। নেক্সট হচ্ছে যেটা আমি বলেছিলাম, যে হর্স অ্যান্ড রাইডার মডেল বুঝিয়েছিলাম, অত্যন্ত পাওয়ারফুল মডেল, যে আমাদের সাবকনসিয়াস আনকনসিয়াস লেভেলের মাইন্ড কতটা শক্তিশালী তাকে কম্পেয়ার করা যেতে পারে একটা হর্সের সাথে, তার চেয়েও অনেক অনেক শক্তিশালী। তবুও বোঝানোর জন্য আমি বলেছিলাম হর্স অ্যান্ড রাইডার বুঝিয়েছিলাম, যেখানে কি ঘোড়া আর আরোহীর কথা বলেছিলাম। ঘোড়া অত্যন্ত শক্তিশালী, আরোহীর তুলনায় অনেক অনেক গুণ শক্তিশালী। আর আরোহী প্রথম পয়েন্ট, সেখানে 4টে পয়েন্ট আমি শেয়ার করেছিলাম। সেখানে প্রথম পয়েন্ট ছিল যে ঘোড়া আরোহীর চেয়ে অনেক শক্তিশালী। একটা ঘোড়া তার আরোহীকে পিঠে নিয়ে জাম্প করতে পারে, দৌড়তে পারে। আহ, আর এটা হচ্ছে প্রথম পয়েন্ট ছিল। দ্বিতীয় পয়েন্ট ছিল যে আরোহী চাইলে, আরোহী যদি কোনো ইনস্ট্রাকশন ঘোড়াকে দেয়, ঘোড়া তা মানতে বাধ্য, ঘোড়ার কাছে কোনো অপশন থাকে না। ঘোড়াকে যা যা ইনস্ট্রাকশন দেবেন আরোহী, সেটা সে মানতে বাধ্য বা তাকে মানতে বাধ্য করার আরোহী। দ্বিতীয় পয়েন্ট ছিল। তৃতীয় পয়েন্ট ছিল যে আরোহী যদি কোনো ইনস্ট্রাকশন না দেন, তাহলে ঘোড়ার যা ট্রেনিং এতদিন হয়ে এসেছে, ঘোড়া কিন্তু সেই অনুযায়ী চলবে। তার কোনো মানে আরোহীর ইনস্ট্রাকশন না পেলে সে তার মতো চলবে, তার ট্রেনিং অনুযায়ী চলবে। একটা রেস ট্র্যাকের ঘোড়া, তাকে রেস ট্র্যাকে নিয়ে ছেড়ে দিলে সে রেস ট্র্যাকে দৌড়তে থাকবে। একটা বিয়ে বাড়িতে ব্যবহৃত ঘোড়া, তাকে যদি বিয়ে বাড়িতে ছেড়ে দেওয়া হয়, সে বিয়ে বাড়িতে 4 কদম যাবে, নাচ করবে, আবার বাজনার আওয়াজ পেলে আবার যাবে, এরকম করবে। তো তার যা প্যাটার্ন, অর্থাৎ তার যা ট্রেনিং হয়ে এসেছে এতদিন, সে সেই অনুযায়ী চলবে। নেক্সট আমি শেয়ার করেছিলাম যে এই যে আমাদের আরোহী, তার শক্তি যতই কম হোক না কেন, তার ক্ষমতা আছে ঘোড়াকে তার মতো করে ট্রেনিং দেওয়ার। তার এতদিন পর্যন্ত যা যা ট্রেনিং হয়ে এসেছে, সেই ট্রেনিং থেকে বের করে এনে তাকে নতুন করে ট্রেনিং করা। তো এখানে আমি বলেছিলাম বেশ গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে আপনার বলেছি। হ্যালো,
একটু মিউট করে দাদা। নেবেন। হ্যাঁ, ঠিক আছে। ওকে, যখন কোনো প্রশ্ন থাকবে অবশ্যই আনমিউট করবেন। হুম। হুম। আর বলেছিলাম যে আরোহী ঘোড়াকে ট্রেনিং দিতে পারে। তো এখানে সাবকনসাস আনকনসাস মাইন্ডের সাথে আমি তার তুলনা করেছিলাম যে আমাদের কনসাস মাইন্ড হচ্ছে আরোহীর মতো, তার ক্ষমতা সেরকম। আর আনকনসাস সাবকনসাস মাইন্ডের আমাদের ঘোড়ার মতো। অর্থাৎ প্রথম পয়েন্ট থেকে আমরা যদি দেখি, যে প্রথম পয়েন্ট ছিল আরোহী কম শক্তিশালী, অনেক কম শক্তিশালী ঘোড়া হচ্ছে, সেরকম কনসাস মাইন্ড অনেক কম রেসপন্সিবিলিটি নেয়, অনেক কম শক্তিশালী আমাদের সাবকনসাস বা আনকনসাস মাইন্ডের তুলনায়। তো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট ছিল যে আরোহী কোনো ইনস্ট্রাকশন যদি ঘোড়াকে দেয়, অর্থাৎ কনসাসলি আমরা যদি কোনো ইনস্ট্রাকশন আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে দিই, সাবকনসিয়াস মাইন্ডের যাই ট্রেনিং হয়ে থাকুক সে কিন্তু মানতে বাধ্য। এটা ছিল দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট আমি শেয়ার করেছিলাম যে কনসাসলি আমরা যদি কোনো ইনস্ট্রাকশন না দিই আমাদের সাবকনসিয়াস মাইন্ডে, তাহলে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে এতদিন ধরে যা প্রোগ্রামিং হয়ে আছে, যা ট্রেনিং হয়ে আছে, সে সেই মতো চলবে, তার কোনো অপশন নেই। ঠিক আছে, সে সেই অনুযায়ী চলবে, তার যা প্যাটার্ন, তার যা ট্রেনিং, সে সেই অনুযায়ী চলবে। আর 4 নম্বর পয়েন্ট বলেছিলাম যে যাই ট্রেনিং হয়ে থাকুক আপনাদের সাবকনসিয়াস মাইন্ডে, যেমন আরোহী ঘোড়াকে ট্রেনিং দিতে পারে, ঠিক সেরকম আমরা কনসিয়াসলি চাইলে আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রামিং রিপ্রোগ্রামিং করতে পারি, ট্রেনিং দিয়ে নতুন করে তৈরি করতে পারি। এই ওই অত্যন্ত পাওয়ারফুল লার্নিং আমি গতকাল শেয়ার করেছিলাম, আরো বেশ কিছু জিনিস শেয়ার করেছিলাম। তো মেন লার্নিং এর ভেতর আমি যেগুলো বললাম, কিন্তু তার ভাষা কি, যদি ট্রেনিং দিতে হয় ঘোড়াকে, যেমন আরোহী কানে কানে বলেন যে ঘোড়া আজ থেকে তোমাকে রেস ট্র্যাকের ঘোড়া হতে হবে, তুমি এতদিন বিয়ে বাড়িতে ব্যবহৃত হচ্ছে হলে, কিন্তু বিয়ে বাড়িতে ইনকাম হচ্ছে না, বিয়ে বাড়িতে আর ব্যবহার হচ্ছে না, সুতরাং তোমাকে রেস ট্র্যাকের ঘোড়া হতে হবে। সেই ঘোড়া মানবে না, সে জানবে না, সে বুঝতে পারবে না সেই ভাষা। ঠিক সেরকম আমরা কনসাসলি যদি কোনো বলে দিই কিছু, বা তার ভাষাতে, আমাদের সাবকনসিয়াস মাইন্ডের ভাষাতে যদি আমরা না তাকে ট্রেনিং দিই, না বোঝাই, সে কিন্তু বুঝতে পারবে না। ঘোড়ার ভাষা, ঘোড়াকে বোঝানোর ভাষা যেমন লাগাম, চাবুক, ট্যাপিং, এইসব, সেরকম আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেনিং দেওয়ার 3টে মূল ভাষা আছে। সেটা হলো VAK। ভি হলো ভিজুয়াল, অর্থাৎ যা কিছু দেখছেন, যেভাবে দেখছেন। আর অডিট্রি, এ হলো অডিট্রি, যা কিছু শুনছেন। এবং কে হলো কাইনেস্থেটিক, ফিলিং, অনুভূতি, সেই অনুভূতি। এই 3টে ভাষা আমাদের সাবকনসিয়াস মাইন্ড বোঝে। সেই ভাষাতে তাকে ট্রেনিং দিলে সে নতুন ভাবে ট্রেনিং প্রাপ্ত হতে পারে, রিপ্রোগ্রামিং হতে পারে, এবং আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী আপনার জীবনের জন্য অত্যন্ত পাওয়ারফুল ভাবে এই মাইন্ডকে ব্যবহার করতে পারেন। এই সমস্ত কিছু আমি শেয়ার করেছিলাম। আর আজকে আসছি ডে 12 লার্নিং এ। খুব পাওয়ারফুল লার্নিং, ডে 12 লার্নিং। আমি জাস্ট একটু স্ক্রিনটা শেয়ার করে নিই। হ্যাঁ, এখানে একটা কথা বলে নিই, আমার অত্যন্ত পাওয়ারফুল বই যদি নিতে চান, ডেমোলিশ ইওর অবস্টাকেল, ট্রান্সফর্ম ইওর অ্যাডভার্সিটিজ ইনটু ম্যাসিভ সাকসেস। খুব পাওয়ারফুল বই। সেখানে ডিটেলসে লেখা আছে যে একজন মানুষ যে কোনো বাধা প্রতিবন্ধকতা থেকে কিভাবে বেরিয়ে আসতে পারেন, কি কি স্টেপ নিতে পারেন, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা করে ব্যাখ্যা দেওয়া আছে, বিভিন্ন এক্সাম্পল দিয়ে, মেটাফোর্স দিয়ে বোঝানো আছে, বিভিন্ন টেকনিক শেয়ার করা আছে, অ্যাংজাইটি ডিপ্রেশন হলে কি করতে হবে, যদি ফিয়ার ফোবিয়া হয় সেখান থেকে কি করে বেরোতে হবে, সব কিছু বিশদে দেওয়া আছে। কিভাবে গোল সেটিং করতে হবে, গোল সেটিং এর নির্দিষ্ট ফর্মুলা দেওয়া আছে, কিভাবে স্ট্র্যাটেজি বানাতে হবে, কিভাবে রুটিন সেট করতে হবে, সবকিছু এই বিশদে এই ডেমোলিশ ইওর অবস্টাকেল, ট্রান্সফর্ম ইওর অ্যাডভার্সিটিস এই বইয়ে আছে। এই বই অ্যামাজন, ফ্লিপকার্ট, ব্লু রোজ এবং প্লে স্টোরে অ্যাভেলেবেল, সেখানে নিতে পারেন, সেখান থেকে নিতে পারেন এবং এই বই পড়তে পারেন। খুব পাওয়ারফুল বই। ঠিক আছে, নেক্সট আসছি আজকের টপিকে। আজকে যে মডেল বইটার ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, বেঙ্গলি ভাষা না ইংলিশ ভাষা? না, বেঙ্গলি ভার্সন এখনো আসেনি, এটা ইংলিশ ভার্সন, কিন্তু খুব সহজ ইংলিশে, খুব সুন্দরভাবে লেখা। বইটা পড়লে বুঝতে পারবেন। ওকে। ওকে। ওকে, তো চলুন নেক্সট হচ্ছে আসছি আজকের গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়।
সেটা হচ্ছে যে মডেল আমি শেয়ার করব ওয়ার্ল্ড এর বেস্ট মডেল, ওয়ার্ল্ডের পৃথিবীর শ্রেষ্ঠ মডেল বলা হয় রিপ্রোগ্রাম ইওর সাবকনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রামিং করার সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বেস্ট মডেল আজকে শেয়ার করব, খুব গুরুত্বপূর্ণ মডেল। আর এই মডেল যদি ঠিকঠাক বুঝে নিতে পারেন জীবনে অনেক 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 পজিটিভ এফেক্ট পাবেন। তো চলুন শেয়ার করি। জাস্ট আমার মানে স্ক্রিন শেয়ার করে এই কারণেই আমাকে বোঝাতে হচ্ছে, আমি সবকিছু স্ক্রিন শেয়ার না করেও বুঝিয়ে দিতে পারি, কিন্তু এই ছবিগুলো মনে ইম্প্যাক্ট ফেলবে। আমি ওই যে বললাম ভিজুয়াল পার্ট, তো এটা ভিজুয়াল ইম্প্যাক্ট ফেলবে আপনার মানে মনে, সাবকনসিয়াস লেভেলে গিয়ে পৌঁছবে। তাই আমি এইসব শেয়ার করছি, আদারওয়াইজ আমি এমনি শেয়ার করতে পারতাম। দেখুন, মডেলে প্রথমেই বলি যে প্রতি মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে কোনো না কোনো ঘটনা আমাদের সামনে, চোখের সামনে ঘটছে বা আমাদের মনের ভেতর ঘটছে। প্রত্যেকটা মুহূর্তে কোনো না কোনো ঘটনা ঘটছে। এই যে এই মুহূর্তে এই ইভেন্টে, এটাও একটা ইভেন্ট, আপনি এখানে আছেন, এটা একটা ইভেন্ট, গুরুত্বপূর্ণ ইভেন্ট যেখানে আপনি অ্যাটেন্ড হয়েছেন। তো এই ইভেন্ট চলছে, সেরকম প্রত্যেকটা মুহূর্তে, সারা দিনে, সব সময়, প্রত্যেকটা মুহূর্তে কোনো না কোনো ইভেন্ট চলছে বাইরের জগতে। এই বাইরের জগতের ইভেন্ট গুলো আমাদের পাঁচটা সেন্সারি অর্গান দ্বারা আমরা রিসিভ করি, আমাদের মাইন্ড রিসিভ করে। পাঁচটা সেন্সারি অর্গান কি? চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। পাঁচটা সেন্সারি অর্গান দ্বারা বেসিক্যালি আমরা রিসিভ করি। চোখ দ্বারা আমরা দেখি, যা কিছু ঘটছে সেটাকে দেখি। কান দ্বারা আমরা শুনি, যেটাকে আমরা শুনতে পাই। যেমন ধরুন আমি যে কথাগুলো বলছি, এটা তো আর হাওয়ায় লেখা হচ্ছে না, বা এটা হাওয়ায় কোনো ছবি আঁকা হচ্ছে না। এটাকে আপনাকে বুঝতে গেলে এটাকে শুনতে হবে। তো এর জন্য কি অডিটরি, কান আপনার গুরুত্বপূর্ণ। এটা কখনো হাওয়ায় লেখা হবে না বা ছবি আঁকা হয়ে যাবে না। তো তার জন্য কান গুরুত্বপূর্ণ। কিন্তু এই যে ছবি, যে ছবি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই স্ক্রিনের ছবি আপনাকে দেখে বুঝতে হবে, সেটার কোনো শব্দ নেই। ঠিক সেরকম যদি স্মেল নিতে হয়, যেমন একটা ফ্র্যাগনেন্ট তাকে আপনি যতই টাচ করুন, একটা পারফিউম তাকে আপনি যতই টাচ করুন তা বা যতই দেখুন, আপনি কিন্তু সেই ফ্র্যাগনেন্টটা কিরকম, সেই পারফিউমের খুশবুটা কিরকম, গন্ধটা কিরকম, আপনার কাছে পরিষ্কার হবে না যতক্ষণ না সেটাকে নাক দিয়ে শুনছেন। নাক দিয়ে যখন শুনবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই ফ্র্যাগনেন্টের সেন্টটা এরকম, জেসমিনের গন্ধ, গোলাপের গন্ধ, সেটা নাক দিয়ে শুনলে বোঝা যায়। তো এই সেন্সরি অর্গান দ্বারা আমরা রিসিভ করি। নেক্সট হচ্ছে আমাদের টেস্ট সেন্সরি অর্গান, জিভা। জিভ দিয়ে আমরা টেস্ট নিই। যেমন একটা সবজি ঝাল, মিষ্টি, টক বোঝা যাবে না যতক্ষণ না আমরা টেস্ট করি, তাকে জিভে দিই। তো তার টেস্ট আমরা তখনই বুঝতে পারবো। একটা ফল টক, মিষ্টি, তেতো, এগুলো বুঝতে পারি আমরা টেস্ট দিয়ে, তাকে যতই টাচ করি। হ্যাঁ, জানা জিনিসগুলো ছেড়ে দিন, যেমন করলা, উচ্ছে, এগুলো আমরা বলে দেবো যে হ্যাঁ এটা আমাদের তেতো। কিন্তু যে জিনিসগুলো আমরা এখনো টেস্ট নিইনি সেগুলো আমরা কখনোই বলতে পারবো না, টেস্ট ছাড়া, টেস্ট না নিয়ে সেগুলো বলতে পারবো না। তার জন্য আমাদের টেস্টারি অর্গান আছে, জিভ। জিভ দিয়ে আমরা টেস্ট নিয়ে বুঝতে পারি। সেরকম আমাদের স্কিন আছে, যেটাকে পৃথিবীর সবচেয়ে বৃহৎ সেন্সারি অর্গান বলা হয়। সেই স্কিন দিয়ে আমরা কি করি, কখন কি টেম্পারেচার আছে সেটা আমরা দেখি, কোন কোন জিনিসটা ঠান্ডা গরম সেটাকে আমরা দেখে বুঝতে পারবো না। হ্যাঁ, সেখান থেকে যদি গরম ভাপ ওঠে তাহলে হয়তো দেখে বুঝতে পারি, না হলে আদারওয়াইজ এক্স্যাক্টলি কত টেম্পারেচার, রুম টেম্পারেচার কত আছে, কোন বস্তুটা, যেমন হাতে আমার এই মোবাইলটা আছে, এই মোবাইলের টেম্পারেচার কত, সেটা জানতে গেলে আমাদেরকে টাচ করতে হবে। কোন জিনিসটা রাফ, কোনটা স্মুথ, সেটা জানতে গেলে টাচ করতে হবে। তো এই ফাইভ সেন্সারি অর্গান দ্বারা আমরা রিসিভ করি। কিন্তু এই ফাইভ সেন্সারি অর্গান দ্বারা যখন রিসিভ করি সেটা আমাদের মাইন্ডে যায়, কিন্তু যে জিনিসগুলোকে আমরা রিসিভ করি অ্যাজ ইট ইজ সেগুলো কি যায় না, অ্যাজ ইট ইজ যায় না। কেন যায় না? আমাদের প্রত্যেক সেকেন্ডে মাইন্ড প্রায় 400 বিলিয়ন বিটস অফ ইনফরমেশন রিসিভ করে। 400 বিলিয়ন বিটস অফ ইনফরমেশন, 400 বিলিয়ন বিটস অফ ইনফরমেশন। ক্যান ইউ ইমাজিন? ইটস এ হিউজ পরিমাণ।
একটা সমুদ্রের জলের চেয়েও বেশি বলা যায়, হিউজ পরিমাণ। কিন্তু মাইন্ড যদি এই হিউজ পরিমাণের ইনফরমেশন রিসিভ করে তাহলে আমরা পাজেলড হয়ে যাব। সেই জন্য মাইন্ড এত ইনফরমেশনকে রিসিভ করে না, এর মধ্যে থেকে বেশ কিছু ছেড়ে দেয়। মাত্র 2000 বিট অফ ইনফরমেশন রিসিভ করে। তো মাইন্ড কি করে, এই যে বাইরের ঘটনাটা ঘটছে সেই ঘটনাটাকে ফিল্টার আউট করে নেয়। আবার বলছি, ফিল্টার আউট করে দেয়, ফিল্টার করে। যেমন ফিল্টার হয় না চা চাকনি হয়, সেখানে কি হয়, চায়ের পাতাগুলোকে আলাদা করে পিওর চাটা গ্লাসে পড়ে বা কাপের মধ্যে পড়ে। ঠিক সেরকম আমাদের মাইন্ডও ফিল্টার আউট করে দেয় বেশ কিছু জিনিসকে। কেন ফিল্টার আউট করে, আবার বলছি যে 400 বিলিয়ন বিটস অফ ইনফরমেশন পার সেকেন্ডে আমরা রিসিভ করছি, এক এক সেকেন্ডে সমুদ্রের জলের পরিমাণ। আর এই ইনফরমেশন আমাদের মাইন্ডে যদি চলে যায় আমরা পাজলড হয়ে যাব সাথে সাথে। তাই মাইন্ড সবকিছুকে রিসিভ করে না, তার প্রয়োজনে যেগুলো যেগুলো তার জন্য ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ সে মনে করে, সেই অনুযায়ী সে বেশ কিছু জিনিসকে ছেড়ে দেয়। বেশ কিছু জিনিসকে আমি পরে আসছি, ডিলিট, ডিস্টোর্ট, জেনারেলাইজ করে নেওয়ার পরে আমাদের মাইন্ডে যায়। কারণ আমাদের মাইন্ডে পার সেকেন্ড 2000 অনলি, কেবলমাত্র 2000 বিট অফ ইনফরমেশন রেজিস্টার হয় 400 বিলিয়ন বিটস এর মধ্য থেকে। অর্থাৎ এক সমুদ্র জল থেকে যদি 1 চামচ জল নেওয়া হয়, যতটা হয় ততটা আমাদের মাইন্ড রিসিভ করে। এবং তার মাইন্ডে যাওয়ার আগে কি হয়, ফিল্টার প্রসেস। যে ফিল্ট্রেশন প্রসেসে কি হয়, ডিলিট, ডিস্টরশন এন্ড জেনারেলাইজেশন। কিছু জিনিস মাইন্ড ছেড়ে দেয়, ডিলিট করে। কিছু জিনিস মাইন্ড ডিস্টোর্ট করে, বিকৃতকরণ। ডিস্টোর্ট কথাটার অর্থ হচ্ছে বিকৃতকরণ, আমি সব বোঝাবো। নেক্সট হচ্ছে জেনারেলাইজেশন করে, সাধারণীকরণ করে ফেলে। তারপরে গিয়ে মাইন্ডে রেজিস্টার হয় আমাদের মাইন্ডে। তো এই যে মাইন্ড যে ডিলিশন, ডিস্টোরশন এন্ড জেনারেলাইজেশন করছে, এর আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের মাইন্ডে বোঝার জন্য খুব সহজ করে নেয় যে জিনিসকে, যাতে খুব সহজে মাইন্ড বুঝতে পারে। যেমন আমাদের মাইন্ড জানে এটা কিরকম, তো এর আকৃতির কোনো লেখা যদি মাইন্ড দেখে, সাথে সাথে ও অ্যাজাম্পশন করে নেয় বা ধরে নেয় যে এটা এ। মাঝখানে যদি দাড়িটা নাও থাকে তবু মাইন্ড ভেবে নেয়, যদি এর মতো এরকম দুটো পাশাপাশি লাইন এরকম ভাবে থাকে, মাইন্ড অ্যাজাম্পশন করে নেয় যে এটা এ, ধরে নেয় এটা এ। অর্থাৎ তার বোঝার জন্য সে ধরে নেয়, কিন্তু সে এই যে মাঝে একটা এর মাঝখানে যে দাঁড়িয়ে আছে, লাইন আছে, সেটাকে ইগনোর করে যায়, অর্থাৎ কি ডিলিট করে দিল সেখানে। তো মাইন্ড এই কারণে এই ফিল্টার করে আমাদের মাইন্ডের ভেতর রেজিস্টার করে। ঠিক আছে, তো মাইন্ড কিসের ওপর বেস করে এটা, মাইন্ড যার উপর বেস করে সেটাকে বলে মাইন্ডসেট। মাইন্ডসেট নিয়ে আমি অনেক তথ্য দেবো, কারণ মাইন্ডসেট হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মাইন্ডসেটের উপর বেস করে, মাইন্ড তো কিসের উপর বেস করে ফিল্টারটা করে, কি করে ফিল্টার করবে, সেটা হলো আমাদের মাইন্ডসেটের উপর। তো মাইন্ডসেট কি সেই সব নিয়ে আমি পরে আলোচনা করব। দেখুন, তাহলে কি আমরা এখানে জানলাম যে কেন আমাদের মাইন্ড ডিলিট, ডিস্টর্ট করে, জেনারেলাইজ করে, সেটা জানলাম। অর্থাৎ ফিল্টার কেন করে সেটা আমরা জানলাম। এবং তারপরে আমাদের মাইন্ডে যে বাইরে জগতে যে ইভেন্টটা ঘটছে, এক্সটার্নাল ওয়ার্ল্ডে যে ঘটনাটা ঘটছে, সেই ঘটনাটা তারপরে গিয়ে আমাদের মাইন্ডে রেজিস্টার হয়। রেজিস্টার তাহলে, এবং রেজিস্টার হয়ে যেটাকে বলা হয় ইন্টারনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ আমাদের মাইন্ডের ভেতরে যা রিপ্রেজেন্ট করছে। তো এক্সটার্নাল ওয়ার্ল্ড থেকে যে কোনো ঘটনা ফিল্টার হওয়ার পর আমাদের মাইন্ডে গিয়ে রেজিস্টার হয়, এবং যেটার নাম দেওয়া হয় ইন্টারনাল রিপ্রেজেন্টেশন। এবার আসছি এই যে মডেল, এখান থেকে গুরুত্বপূর্ণ লার্নিং গুলো নেওয়ার চেষ্টা করছি। এর প্রথম লার্নিং হচ্ছে যে বাইরে যে ঘটনাটা ঘটছিল, ইভেন্ট ওয়ান, E1, কখনো কি E2 এর সঙ্গে সমতুল্য? এক মিনিট, আমি গ্যালারি ভিউতে নিই। এবার আমার কিছু প্রশ্ন আপনার উপর, যে সরি,
হ্যাঁ, বলুন। যে আচ্ছা, বাইরের যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটা যখন ফিল্টার আউট হলো, ফিল্টার আউট হয়ে আমাদের মাইন্ডে গেল, তাহলে কি বাইরের ঘটনা আর আমাদের মাইন্ডে যে পারসিভ করলাম আমরা, ইন্টারনাল রিপ্রেজেন্টেশন যেটাকে বলছি, সেই ঘটনা এক থাকলো? ইয়েস অর নো? নো। এক্স্যাক্টলি। তাহলে এবার আমাকে নেক্সট প্রশ্ন, আমরা যে রিয়াকশন দিই, প্রতিক্রিয়া জানাই, কিসের ওপর বেস করে? বাইরের ঘটনাটার উপর বেস করে, না আমাদের মাইন্ডে যেটা রেজিস্টার হয়েছে, আমরা যেটা পারসিভ করেছি তার উপর? মাইন্ডে যেটা রেজিস্ট্রেশন হচ্ছে এক্স্যাক্টলি, তার উপরে। এক্স্যাক্টলি। তো আমাদের মাইন্ডে যা আমরা রেজিস্টার করেছি, মাইন্ডে যা রেজিস্টার হচ্ছে, সেই অনুযায়ী আমরা প্রতিক্রিয়া জানাই। যে ঘটনাটা আমাদের মনে হচ্ছে একটা বিশাল বড় প্রবলেম, এর থেকে বেরিয়ে আসতে পারবো না, যে ঘটনাটার জন্য ডিপ্রেশনে চলে যাচ্ছেন মানুষ, যে ঘটনাটা মানুষকে অ্যাংজাইটিতে নিয়ে চলে যাচ্ছে, যে ঘটনাটা মানুষকে কি বলবো, ফিয়ার, ভয় দেখাচ্ছে, যে ঘটনাটার জন্য মানুষ আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে চলে যাচ্ছেন, লো কনফিডেন্সে চলে যাচ্ছেন, সেই ঘটনাটা আদেও কি ভয়ের, আদেও কি ততটা মারাত্মক? কখনোই নয়। কারণ আমরা পারসিভ করে নিচ্ছি যে এই ঘটনাটা আমার জন্য বিপজ্জনক, এই ঘটনাটা জন্য আমি ডিপ্রেশনে চলে যেতে পারি, বা এই ঘটনাটা আমার জন্য খুব দুঃখজনক। তো আমরা তাহলে কি আমাদের ইন্টারনাল ওয়ার্ল্ডে যেটা রেজিস্টার হচ্ছে সেটা অনুযায়ী রিয়াক্ট করছি, বাইরের জগৎ অনুযায়ী রিয়াক্ট করছি না। বাইরের জগৎ, অথচ বাইরের জগৎ আর ভেতরের জগৎ দুটো আলাদা। তো এখানে আমি ডিলিশন, ডিস্টরশন, জেনারেলাইজেশনের ব্যাপারে আরেকটু বোঝাচ্ছি। যে ডিলিশন, মনে হচ্ছে যে কি ডিলিট করে মাইন্ড, তাই তো? আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনি ট্রেনে করে জার্নি করছেন বা বাসে করে জার্নি করছেন, যেখানে আপনাকে 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 400 কিলোমিটার, 500 কিলোমিটার যেতে হবে, ঠিক আছে? সেই ট্রেনে আপনি জার্নি করলেন, জার্নি করার পরে আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, আচ্ছা ট্রেনে যারা ছিলেন কতজনের কথা মনে আছে, আপনি দেখবেন সেখান থেকে কয়েকজনের কথা মনে পড়বে, আপনার সবার কথা মনে পড়বে না। তো এর কারণ কি? মাইন্ড কি করলো, ডিস্টর্ট করে, এই সরি, ডিলিট করে দিল বেশ কিছু জিনিস। ইভেন্ট ছিল কি, আপনার জার্নি, সেখানে সেই জার্নিতে আপনার সঙ্গে আরো অনেকে, সেই বাসে, সেই ট্রেনের কম্পার্টমেন্টে আপনার সঙ্গে অনেকেই ছিলেন, কিন্তু আপনার মাইন্ড কয়েকজনকে কেবল মনে রেখেছে, বাকিগুলোকে ডিলিট করে দিয়েছে। তো ডিলিশনের এটা একটা এক্সাম্পল। সেরকম বহু কিছু মাইন্ড আমাদের ডিলিট করে নেয়। আপনি বাজারে গেলেন, বাজারে আপনাকে বলা হলো যে বাজার থেকে আহ, কি বলবো, একটা সাপোজ মাছ আনতে, ঠিক আছে? বাজারে গেলেন মাছ আনতে। তো সেই বাজারের মধ্যে অনেক কিছু জিনিস আছে, অনেক কিছু সবজি আছে সেখানে, আপনার দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন জিনিস আছে, বিভিন্ন কাপড় চোপড়ের দোকান আছে, সবকিছু আছে। কিন্তু আপনার মাইন্ড কি করলো, সেগুলোকে ডিলিট করে দিল। কেন? আপনার মাইন্ডের কাছে ইম্পর্টেন্ট কোনটা? আপনার মাইন্ডের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে মাছ। কারণ আপনি মাছ কিনতে গেছেন, তো আপনি মাছ খুঁজবেন, আপনার মাইন্ড বাকিগুলোকে ডিলিট করে, সেগুলোকে থাকলেও খেয়াল করবেন। আপনাকে যদি বাড়ি ফেরার পর জিজ্ঞেস করা হয়, আচ্ছা আজকে বাজারে উচ্ছে ভালো এসেছিল, আপনি বলবেন হয়তো এসেছিল, আমি অতটা খেয়াল করিনি। কেন? আপনি, আপনার সেন্সরি অর্গান সেগুলোকে দেখেছে, বা একটা সেন্স আপনার মাইন্ডে গেছে, তা সত্ত্বেও কেন রিসিভ করেনি, কেন সেটাকে মাইন্ড ধরে রাখেনি? তার কারণ হচ্ছে যে সেটা আপনার কাছে উদ্দেশ্যটা ইম্পর্টেন্ট ছিল না। তো উদ্দেশ্যটা সেরকম ছিল মাছটা। বহু কিছু সারা দিনে যে ঘটনাগুলো ঘটছে আমাদের সামনে, সেই ঘটনা থেকে বহু কিছু ডিলিট করে দেয়। সেরকম ডিস্টর্ট করে, বিকৃতকরণ করে। কিরকম বিকৃতকরণ করে? খুব ভালো একটা উদাহরণ আছে, যে
ঠিক অন্ধকার, সন্ধে সন্ধে হয়েছে বা একটু অন্ধকার হয়েছে, অন্ধকার রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, আর একটা দড়ি আঁকা বাঁকা ভাবে রাস্তার উপর পড়ে আছে। সাথে সাথে কি করবে আপনার মাইন্ড? আপনি যদি একটু বেখেয়ালে থাকেন, খুব ভালোভাবে যদি না দেখেন, আপনার মাইন্ড সেটাকে সাপ বলে পারসিভ করে নেবে। আর আপনার আচরণ কি হবে? ভয়ে আটকে উঠবেন, আতঙ্কে আতঙ্ক হয়ে যাবে আপনার। আপনার প্রতিক্রিয়া কিভাবে হলো? আপনি যেভাবে পারসিভ করলেন, একটা দড়ি পড়েছিল, সেই দড়িটাকে আপনি ভেবে নিলেন সাপ। বিকৃতকরণ করলো মাইন্ড, যেহেতু আঁকা বাঁকা ছিল, মাইন্ড বিকৃতকরণ করে নিল যে হ্যাঁ এরকম আঁকা বাঁকা মানে সাপ হতে পারে। আর সাথে সাথে আপনার প্রতিক্রিয়া সেইভাবেই হলো, আপনি আটকে উঠলেন। ক্লিয়ার? খুব গুরুত্বপূর্ণ জিনিস, এগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন। খুব পাওয়ারফুল জিনিস কিন্তু। তো আমরা সেরকম আমাদের রিয়েল লাইফে কত কিছু করছি ভাবুন, এরকম কত বিকৃতকরণের শিকার হচ্ছি। এগুলোকে মানে নিজ রিয়েল লাইফের সাথে মেলানোর চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবেন। আর আজকে আমি একটা অত্যন্ত পাওয়ারফুল টেকনিকও করাবো। আহ, আগে এই লার্নিং গুলো শেয়ার করে নিই, তারপরে আমি টেকনিক করাবো। ঠিক আছে? নেক্সট হচ্ছে ডিস্টরশন, বিকৃতকরণ, এই সরি জেনারেলাইজেশন। অনেক সময় হয় দেখবেন যে আপনি অফিস থেকে বা বাজার থেকে ফিরলেন, আপনার কারের চাবি বা বাইকের চাবিটা আপনি কি করলেন, কোথাও একটা রেখে দিলেন। পরবর্তীকালে যখন আবার আপনি বেরোবেন, খুঁজতে গেলেন, পেলেন না। আপনি রেখেছেন, একটা ড্রয়ারে রেখেছেন, আপনি পেলেন না। আপনার কি মনে হবে যে চাবিটা তাহলে আমি হারিয়ে ফেলেছি? একটা ড্রয়ার দেখলেন, দুটো ড্রয়ার ট্রেনে দেখলেন, ভালো করে দেখলেন, পেলেন না। তিনটে ড্রয়ার ট্রেনে দেখলেন, সেখানেও পেলেন না। আপনার মাইন্ড কি হবে? মাইন্ড কি আপনাকে রেসপন্স করবে যে তাই তো, চাবিটা বোধহয় হারিয়ে ফেলেছি, আমি কোথাও ফেলে দিয়েছি, কোথাও হারিয়ে গেছে। এটা হলো জেনারেলাইজেশন। আপনার মাইন্ড কি করলো? একটা ড্রয়ার, দুটো ড্রয়ার, তিনটে ড্রয়ারে টেনে দেখেছে, কিন্তু আরো ড্রয়ার আছে, সেটা আপনার মাইন্ড টেনে দেখেনি, সেটাকে ভালো করে সার্চ করে দেখেনি। কারণ আপনি তো রেখেছিলেন, আপনি ড্রয়ারেই রেখেছিলেন, তো ড্রয়ারেই আছে। কিন্তু আপনার মাইন্ড কি করলো? জেনারেলাইজ করে নিল যে দুটো ড্রয়ারে যখন পাইনি, তিনটে ড্রয়ারে পাইনি, তখন আর কোনো ড্রয়ারে নেই, আমি চাবিটা হারিয়ে ফেলেছি। সেরকম বহু জিনিস ঘটে। এই যে ক্লাসরুমে একজন মানে ক্লার্ক বলুন বা যে গার্ড থাকে, সিকিউরিটি গার্ড, তিনি দেখলেন ক্লাসরুমে, মাঝে মধ্যেই হয় না, খবরে বেরোয় যে ক্লাসের মধ্যে বাচ্চাকে লাগিয়ে স্কুলে তালা দিয়ে বেরিয়ে গেছে। কেন হয় এটা? দেখুন, যিনি গার্ড, তিনি একটা রুম দেখলেন, দুটো রুম দেখলেন, তিনটে রুম দেখলেন, ভালো করে দেখলেন, কেউ কোথাও নেই। চারটে রুম দেখলেন, পাঁচটা রুম দেখলেন, সবকিছু ভালো করে দেখলেন, বেশ কিছু রুম, কিন্তু সব রুমগুলোকে দেখলেন না। তো কোনো একটা রুমে বা কোথাও বাচ্চাটা থেকে গেছিল, কোনো আওয়াজ বেরোয়নি। আর তিনি 5-10টা রুম দেখার পর পারসিভ করে নিলেন, জেনারেলাইজ করে নিলেন যে তাহলে আর বোধহয় কেউ নেই স্কুলে, সবাই বেরিয়ে গেছে, এবার তালা লাগিয়ে বেরিয়ে যেতে পারে। তো এতে কি হলো? জেনারেলাইজেশন। ক্লিয়ার? তো এই জেনারেলাইজেশন হয়। তো এই প্রসেসের পর যখন একটা ইভেন্ট বাইরের জগৎ থেকে আমাদের মাইন্ডে রেজিস্টার হচ্ছে, সেটা কখনো এক থাকতে পারে না, দুটো ইভেন্ট আলাদা। আর আমরা সব সময় এক্সটার্নাল ওয়ার্ল্ড অনুযায়ী আমরা রিয়াক্ট করি না, প্রতিক্রিয়া জানাই না। আমরা আমাদের মাইন্ড যা পারসিভ করছে সেই অনুযায়ী রিয়াক্ট করছি। যেমন ঠিক একটা দড়িকে সাপ ভেবে নিয়ে আতঙ্কে পড়ে যায়। আবার দেখবেন একটা দড়ি যদি, মানে রেগুলার দেখছেন একটা দড়ি টাঙানো আছে, সেই দড়িতে রেগুলার আপনি কোনো না কোনো কিছু রাখেন, সেই দড়ির সাথে একটা সাপ বেজিয়ে আছে, আপনার মাইন্ড সেটাকে ভাববেই না যে এই দড়িতে সাপ আছে। আপনি সেটার উপরেই হয়তো আবার, যেভাবে আপনি প্রত্যেক দিন কোনো কিছু মেলেন, আপনি আবার মিলতে যাবেন, খেয়ালই করবেন না।
তো কি কারণে এটা? এর কারণ হলো মাইন্ড তাকে ডিস্টর্ট করে দিল, বিকৃতকরণ করে নিল, সাপটাকে দড়ি ভেবে নিল। সেরকম ডিস্টরশনের এক্সাম্পল তো আমাদের প্রতিনিয়ত প্রত্যেক সময় চলছে। জেনারেলাইজেশন, জেনারেলাইজেশনের উদাহরণ, অফিসে গেলেন, কোনো অফিসে একটা কাজ নিয়ে, আপনি প্রথম এমপ্লয়ির কাছে গেলেন যে স্যার এই কাজটা আছে, আর প্লিজ এটা করে দিন, বা বললেন যে এটা একটু ইয়ে করতে হবে, ফাইলটা রেডি করতে হবে। তিনি আপনার সঙ্গে দুর্ব্যবহার করলেন, না 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 না, এখন হবে না, আমি ব্যস্ত আছি, পরে আসুন। আপনি কি করলেন? সেই ফাইল নিয়ে অন্য একজনের কাছে গেলেন, তিনিও আপনাকে একই রকম ব্যবহার করলেন। এরপরে দ্বিতীয়বার আপনি যখন সেই অফিসে যাবেন, আপনার মাইন্ডে, বা আপনি অন্য কেউ যদি জিজ্ঞেস করেন ওই অফিসে যেতে হবে, সঙ্গে সঙ্গে আপনি বলবেন না আরে ওই অফিসে কি যাবি, বা ওই অফিসে কি যাবেন। প্রত্যেকের যা দুর্ব্যবহার ভাবা যায় না। কিন্তু দেখুন, আপনার সঙ্গে দুজন দুর্ব্যবহার করেছিলেন, প্রত্যেকে নয়। সেই অফিসে হয়তো 100 জন, 200 জন, 300 জন এমপ্লয়ি আছে, প্রত্যেকে কিন্তু করেনি। কিন্তু আপনার যখন দুজন দুর্ব্যবহার করেছেন, আপনার মাইন্ড পারসিভ করে নিয়েছে যে ওই অফিসের প্রত্যেকটা এমপ্লয়ি এরকম, প্রত্যেকেই দুর্ব্যবহার করে। এম আই রাইট অর রং? ইয়েস অর নো? হয়তো এরকম, হাত তুলে, হ্যাঁ, ওকে, গ্রেট। তো দেখুন, এরকম বহু বহু উদাহরণ। একজন ব্যক্তি বা একটা বাচ্চা ছেলের কথাই বলছি, একটা বাচ্চা ছেলে কোনো একটা সময় কোনো কারণে রেগে গিয়ে, তার কোনো একটা কারণে সে রেগে গিয়ে কোনো একটা জিনিস ছুঁড়ে ফেলেছে। আমরা কি জেনারেলাইজ করে নিই যে এই বাচ্চাটা খুব রাগী, খুব রাগী। কিন্তু কি কারণে করেছে, সে একবার বা দুবার করেছে, আমরা তাকে কি করলাম? জেনারেলাইজ করে নিলাম সে রাগী, রাগী বাচ্চা বা রাগী মানুষ। মিলিয়ে দেখবেন জীবনের সাথে এরকম কত কিছু হচ্ছে। সুতরাং আমরা কখনো আসল জগৎটা নিয়ে আমরা রিয়াক্ট করি না, আমরা যা পারসিভ করছি সেই অনুযায়ী রিয়াক্ট করি। তাহলে আমাদের যে আসল বাধা, প্রতিবন্ধকতা, যাই বলুন না কেন, সেটা আসল বাধা নাও হতে পারে, না হওয়ার সম্ভাবনা 99%। সেটা আমাদের পারসিভ রিয়েলিটি, আমাদের পারসিভ ওয়ার্ল্ড। আর সেখানেই আমরা আটকে পড়ে থাকি, সেখান থেকেই আমরা বেরোতে পারি না। ক্লিয়ার? ইয়েস অর নো? ওকে, হ্যাঁ। এবার দেখুন, লার্নিং গুলো নিয়ে আরো একটু আমি বিশদে বলি, তাহলে বুঝতে পারবেন। এবার দেখুন, দুজন ব্যক্তি, ধরুন আপনি আর আমি দুজন ব্যক্তি আছি। এই দুজন ব্যক্তি একই ঘটনার সাক্ষী, দুজনে একই জায়গা থেকে, সেম পজিশন থেকে দুজনে একটা ঘটনাকে দেখছে। এই একই ঘটনা আপনি, আপনার মনে যেভাবে রেজিস্টার হবে, সেইভাবে কি আমার মনে রেজিস্টার হবে? একই সিনেমা আপনিও না। দেখছেন, আমিও দেখছি। আপনার যে সিনেমাটা, যে জায়গাটা ভালো লাগবে, আমার কি সেম জায়গা ভালো লাগবে? কখনোই নয়। দুজনের কখনোই এক হতে পারে না। আপনার পারসেপশন, আমার পারসেপশন মিল হতে পারে না। তার কারণটা মাইন্ডসেট। মাইন্ডসেট যখন বোঝাবো আমি তখন বলবো। খালি মনে রাখবেন একটু যে মাইন্ডসেট এর মূল কারণ হচ্ছে আমাদের মাইন্ডসেট। কারণ মাইন্ডসেটই তো ফিল্টারকে ইনফ্লুয়েন্স করে। মাইন্ড যে ফিল্টার করে আমাদের, তাকে ত্বরান্বিত করে, তাকে উৎসাহিত করে আমাদের মাইন্ডসেট। তো তাই দুজন ব্যক্তি একই ঘটনার সাক্ষী হলেও দুজনের পারসেপশন এক নাও হতে পারে। তাহলে P1E1 আর P2E1, সরি, P1E2, এটা P1E2 হতো, এখানে একটু ভুল লেখা হয়েছে, সরি। P1E2 মানে পার্সন ওয়ানের যে ইন্টারনাল রিপ্রেজেন্টেশন সেটা, আর পার্সন টু এর যে ইন্টারনাল রিপ্রেজেন্টেশন সেটা কখনো এক নয়। দুজন ব্যক্তির উপলব্ধি আলাদা আলাদা।
তাই এটাকে বলা হয় পার্সোনাল ইন্টারনাল রিপ্রেজেন্টেশন। পার্সোনাল ইন্টারনাল রিপ্রেজেন্টেশন, পার্সন টু পার্সন এটা ভ্যারি করে। একই ঘটনার মানে দুজনের কাছে আলাদা। একজন ব্যক্তি পড়ে গেলে কেউ দেখবেন হাসছেন, কেউ তাকে তুলতে যাচ্ছেন, কেউ আবার বসে বসে কি করবেন খুঁজে পান না, মানে হকচকিয়ে যান যে এই মুহূর্তে কি করা উচিত। কেন এটা? তার কারণ হচ্ছে পারসেপশন, পার্সোনাল ইন্টারনাল রিপ্রেজেন্টেশন। ওই একই ঘটনাতে একজন ব্যক্তি হাসছেন, একজন ব্যক্তি খুব সিম্প্যাথি বা এমপ্যাথি দেখাচ্ছেন, তাকে তুলতে যাচ্ছেন, জল দিচ্ছেন। কেন? পার্সন টু পার্সন এটা ভ্যারি করে, পার্সোনাল ইন্টারনাল রিপ্রেজেন্টেশন। তাই এর নাম হচ্ছে পিআইআর, পার্সোনাল ইন্টারনাল রিপ্রেজেন্টেশন। এই পার্সোনাল ইন্টারনাল রিপ্রেজেন্টেশন আর আমাদের ফিজিওলজি, আমাদের যেটাকে বলা হয় মানে আমাদের বডি, বডি স্ট্রাকচার, বডি স্ট্রাকচার ঠিক নয়, আমাদের শারীরবৃত্তীয় অবস্থা, পিআইআর, পার্সোনাল ইন্টারনাল রিপ্রেজেন্টেশন এবং এই ফিজিওলজি দুটো মিলিত হয়ে আমাদের স্টেট অফ মাইন্ড তৈরি করে। স্টেট অফ মাইন্ড খুব গুরুত্বপূর্ণ। যদি স্টেট অফ মাইন্ডের, কেবলমাত্র স্টেট অফ মাইন্ডের মাস্টারি করে নেন, তাহলে জীবন পুরো বদলে যাবে। কেবলমাত্র স্টেট অফ মাইন্ডের, অন্য কিছু না করলেও চলবে, স্টেট অফ মাইন্ডের যদি মাস্টারি করে নেন। আর কেন? তার কারণ হচ্ছে এই স্টেট অফ মাইন্ড তৈরি প্রডিউস করে বিহেভিয়ার। আমাদের বিহেভিয়ার কি হবে, স্টেট অফ মাইন্ড প্রডিউস করে। উদাহরণ দিলে সবচেয়ে ভালো বুঝতে পারবেন। যেমন ধরুন, আপনাকে দিয়ে আমি উদাহরণ দিচ্ছি। আপনি অফিস থেকে বাড়ি ফিরলেন বা আপনি অফিসে গেছেন, দুটো দিনের কথা আমি বলছি, দুদিন। একদিন আপনি অফিসে গেছেন, অফিসে কাজকর্ম করেছেন, আপনার বস আপনাকে ডেকে খুব প্রশংসা করেছে। আমি ফর এক্সাম্পল বলছি, কিছু মনে করবেন না। আমি জানি না কি করেন বা না করেন, তো আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। তো অফিসে গেছেন, আপনার বস আপনাকে খুব প্রশংসা করেছে, আপনাকে বলেছে বা দারুণ কাজ করেছেন আপনি, আপনার প্রমোশন হবে, ইনক্রিমেন্ট হবে, সবকিছু বলেছে। সেই অবস্থায় আপনি বাড়ি ফিরলেন, আর আপনার ওয়াইফ আপনাকে বলতে শুরু করলেন যে আজ বাচ্চা পড়াশুনো করেনি, একটু সব সময় খেলেছে, দুষ্টুমি করেছে, কমপ্লেনিং মুডে। অর্থাৎ সবকিছু বাচ্চা সম্বন্ধে, বাচ্চা আজকে এই জিনিসটা ভেঙেছে, আজকে একটু পড়াশোনায় মন দেয়নি, স্কুল যায়নি, ইত্যাদি। ঠিক আছে, সেই মুহূর্তে আপনার আচরণ কি হবে? এক। 2 নম্বর, আপনি অফিসে গেলেন, অফিসে কোনো কারণে আপনার বস আপনাকে তিরস্কার করেছে, আপনাকে বকাঝকা দিয়েছে, খুব তিরস্কার করেছে সকলের সামনে। সেই অবস্থায় আপনি বাড়ি ফিরলেন, আর একইভাবে আপনার ওয়াইফ আপনাকে বেশ কিছু কমপ্লেনিং মুডে, বাচ্চা আজকে পড়াশোনা করেনি, স্কুল যায়নি, ভাঙচুর করেছে, সারা দিন দুষ্টুমি করেছে, কমপ্লেন করলেন। 2। তাহলে সিচুয়েশন 1, যেখানে আপনি অফিস থেকে প্রশংসা নিয়ে ফিরেছেন, আপনার ইনক্রিমেন্টের কথা শুনে ফিরেছেন। আর সিচুয়েশন 2, যেখানে আপনাকে তিরস্কার করা হয়েছে, সেখানে সেই অবস্থায় বাড়ি ফিরেছেন। এবার আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনি বলুন কোন সিচুয়েশনে আপনার বিহেভ ভালো হবে। এক, যেখানে আপনার বস আপনার সঙ্গে খুব ভালো বিহেভ করেছেন, আপনাকে প্রশংসা করেছেন, ইনক্রিমেন্টের কথা বলেছেন, প্রমোশনের কথা বলেছেন, সেই অবস্থাতে বাড়ি ফিরলেন, সেই অবস্থাতে আপনি, আপনার আচরণ কেমন হবে। আর দ্বিতীয় ক্ষেত্রে আপনার আচরণ কেমন হবে? দুই ক্ষেত্রেই কি এক হবে? ইয়েস অর নো? দ্বিতীয় ক্ষেত্রে, দু ক্ষেত্রে এক হবে না, দ্বিতীয় ক্ষেত্রে খারাপ হবে। প্রথম ক্ষেত্রে ভালো হলেও দ্বিতীয় ক্ষেত্রে ভালো খারাপ হবে। এক্স্যাক্টলি। এর কারণ কি? এর কারণ হলো স্টেট অফ মাইন্ড। প্রথম ক্ষেত্রে যখন আপনাকে প্রশংসা করেছেন, আপনাকে ইনক্রিমেন্টের কথা বলেছেন, আপনার প্রমোশনের কথা বলেছেন, তখন আপনি রিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে আছেন। তখন আপনার প্রতিক্রিয়া কি হবে? যে ঠিক আছে, ও করেছে, ওকে বোঝাবো, বা ভালোভাবে আপনি বলবেন, বেটা তুমি কেন এরকম করেছো, বাবা তুমি কেন এরকম করেছো, এরকম করতে নেই, ভালোভাবে বোঝাবেন। আর দ্বিতীয় ক্ষেত্রে আপনি হয়তো রেগে যাবেন,
এমনকি আপনার বাচ্চাকে হয়তো এক দু থাপ্পড় লাগিয়েও দিতে পারেন, তাকে তিরস্কার করবেন। সিচুয়েশন এক, একই সিচুয়েশন, বাড়ির পরিবেশ, একই কথা আপনার ফ্যামিলির লোক আপনাকে বলেছে, কিন্তু দুটো ক্ষেত্রে আলাদা প্রতিক্রিয়া কেন? তার কারণ হলো আপনার স্টেট অফ মাইন্ড। প্রথম ক্ষেত্রে আপনি ছিলেন রিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে, আর দ্বিতীয় ক্ষেত্রে আপনি ছিলেন আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে। স্টেট অফ মাইন্ড দুটো, একটা হলো রিসোর্সফুল স্টেট অফ মাইন্ড, অর্থাৎ আমাদের হ্যাপিনেস, আমাদের জয়, আমাদের এক্সট্যাসি, আমাদের কনফিডেন্স, লাভ, এই সব কিছু হলো রিসোর্সফুল স্টেট অফ মাইন্ড। আত্মবিশ্বাস, আমাদের আনন্দ, খুশি, ভালোবাসা, এই সব কিছু হলো আমাদের রিসোর্সফুল স্টেট অফ মাইন্ড। আর আমরা যখন এই রিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে থাকি, তখন আমাদের আচরণ অত্যন্ত ভালো হয়, তার রেজাল্টও প্রডিউস ভালো হয়, তার ফলাফলটা অত্যন্ত ভালো হয়। তাহলে এই যে উদাহরণ আমি দিলাম, প্রথম ক্ষেত্রে রেজাল্ট কি হলো? আপনি, আপনার আচরণ ভালো হলো, বাড়ির পরিবেশ সুন্দর থাকলো, রেজাল্ট কি হলো? বাড়ির পরিবেশ সুন্দর হয়ে উঠলো। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আপনার আচরণ যখনই রাগের হলো বা একটা অন্য রকম হলো, তখন কি হলো? বাড়ির পরিবেশ পুরো নষ্ট হলো, বাড়ির শান্তি নষ্ট হলো। এটা হলো রেজাল্ট। তো আমাদের বিহেভিয়ার প্রডিউস করে আমাদের রেজাল্ট, অ্যাকশন, আমরা কি করব। তো আমরা যখন রিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে থাকি, আমাদের রেজাল্ট অত্যন্ত ভালো হয়। একজন যদি আত্মবিশ্বাসী থাকেন, তিনি খুব ভালো ইন্টারভিউ দিতে পারেন, যাই জানুক না, খুব ভালোভাবে ইন্টারভিউ ফেস করতে পারেন, খুব ভালোভাবে মানুষের সাথে কথা বলতে পারেন, মানুষকে বোঝাতে পারেন, তার দিকে আকৃষ্ট করতে পারেন। আবার আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ড মানে রাগ, দুঃখ, কষ্ট, ভয়, এগুলো সব আনরিসোর্সফুল, আত্মবিশ্বাসের অভাব, ল্যাক অফ কনফিডেন্স, এই সমস্ত কিছু, ল্যাক অফ মোটিভেশন, এই সব কিছু আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ড। তো একজন মানুষ যদি আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে থাকেন, একজনের যদি কারেজ না থাকে, উৎসাহী উৎসাহ না থাকে, মোটিভেশন না থাকে, তাহলে বলুন, কাজটা সে করতে পারবে? করতে পারবে না। আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ড প্রডিউসেস নেগেটিভ রেজাল্ট। তো আমাদেরকে এর মাস্টারি করতে হবে, স্টেট অফ মাইন্ডের মাস্টারি করতে হবে, যাতে আমরা রিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে সব সময় থাকতে পারি, অলমোস্ট দিনের বেশিরভাগ সময়টা রিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে থাকতে পারি। সিচুয়েশন, বাইরের সিচুয়েশন অনেক কিছু হবে, বাইরের সিচুয়েশন আমরা কন্ট্রোল করতে পারবো না, আমাদের করার ক্ষমতা নেই কন্ট্রোল করার। আপনি কারো একজনের সাথে কথা বলছেন, তার মুখটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না, তিনি যে কোনো সময় একটা অ্যাবিউসিভ ওয়ার্ড আপনাকে বলে দিতে পারে, আপনি জানেনও না কখন ব্যবহার করবেন। আপনি তার মুখে সেলোটেপ দিয়ে রাখতে পারবেন না, কিন্তু কি করতে পারবেন? আপনার ইন্টারনাল ওয়ার্ল্ডটাকে চেঞ্জ করতে পারবেন। সেই ওয়ার্ডটা আপনার কাছে কি মিনিং দেবে এবং আপনি কোন স্টেটে থাকবেন, সেটা আপনি তৈরি করতে পারবেন, তার জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারবেন, কেবলমাত্র সায়েন্স অফ মাইন্ড দ্বারা, অন্য কিচ্ছু নয়। তো খুব গুরুত্বপূর্ণ এই সায়েন্স অফ মাইন্ড। ভালো করে ভেবে দেখুন, আমরা, আমাদেরকে একটা কথা কেউ বলে দিয়েছে, কোনো কারণে বলে দিয়েছে, বা রাগেই বলে দিয়েছে, সেই কথা নিয়ে আমরা দীর্ঘ বেশ কয়েক বছর আমরা চলতে থাকি। সেটা যখনই মনে পড়ে আমাদের দুঃখ হয়, কষ্ট হয়, রাগ হয়, ভয় হয়। সেটা কোথায় আছে? এই পৃথিবীতে কোথাও এক্সিস্ট করে না, এক্সেপ্ট ইওর মাইন্ড। আপনার মন ছাড়া কোথাও এক্সিস্ট করে না, একমাত্র আপনার মনে এক্সিস্ট করে। তো এই মাইন্ড থেকে মানে সেটাকে ভুলতে গেলে আপনাকে মাইন্ড থেকে ছাড়তে হবে, মন থেকে ছাড়তে হবে। আর সেটা সম্ভব একমাত্র সায়েন্স অফ মাইন্ড দ্বারা, মেন্টাল ওয়েলনেস পদ্ধতি দ্বারা, তাছাড়া কোনো উপায় নেই। তো আপনাকে স্টেট অফ মাইন্ডের মাস্টারি করতে হবে।
এর যদি মাস্টারি করে নেন তাহলে জীবন পুরো বদলে যাবে পুরো, কারণ স্টেট অফ মাইন্ড প্রডিউসেস অ্যাকশন, অ্যাকশন প্রডিউসেস রেজাল্ট। আপনার অ্যাকশনই রেজাল্ট প্রডিউস করে, অ্যাকশন রেজাল্ট প্রডিউস করে, অন্য কিচ্ছু না। আর তাতে স্টেট অফ মাইন্ড গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। খুব সামান্য দেখবেন না কতবার বাড়ির পরিবেশ নষ্ট হয়েছে এই কারণে, ছোট্ট কারণে বাড়ির পরিবেশ নষ্ট হয়েছে, পরবর্তীকালে বুঝতে পারলেন আরে এটা না হলেই তো পারতো। কিন্তু কখনো তো পিছনে ফিরে গিয়ে সেই ইয়েটাকে চেঞ্জ করতে পারবেন না, এটা তো চ্যানেল চেঞ্জের ব্যাপার নয় যে পিছনে গিয়ে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। কিন্তু সেটার জন্য বারবার রিগ্রেট হয়, রিগ্রেট ফিল হয়, কেন এটা ঘটলো, না ঘটলেই পারতো, বাড়ির পরিবেশটা নষ্ট হলো, বন্ধুত্ব নষ্ট হলো, ভালোবাসা নষ্ট হলো, কত কিছু হয়। খালি বাড়ির পরিবেশের ক্ষেত্রে বলছি না, আমি বিভিন্ন ক্ষেত্রে নিজেও যদি কোনো অজান্তে ভুল হয়ে যায় তার জন্য রিগ্রেট হয়, আরে এর জন্য এত টাকা লস হলো। কিন্তু সেখান থেকে বেরোতে হবে রিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে। আপনার যদি 10,000 টাকা আপনি লস করেন, আর তাতে যদি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 10,000 টাকা যদি আপনার কোনো কারণে ভুলবশত লস হয়ে যায়, ধরুন আপনি কোনো, আপনারও কোনো দোষ নেই, আপনি নিয়ে যাচ্ছিলেন সেই টাকাটা কোনো কারণে পিক পকেট হয়ে গেল, পকেট মারি হয়ে গেল, বা আপনার ব্যাগ থেকে পড়ে গেল কোনো কারণে, এর জন্য রিগ্রেট করে কাটিয়ে দেন। কিন্তু আপনি যদি রিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে থাকেন, আপনি 10,000 টাকাটা 10 দিনে 10 গুণ করতে পারেন, 10 দিনে 10 গুণ করতে পারেন। কিন্তু আনরিসোর্সফুল স্টেটে থাকলে আপনার আরো লস বাড়বে, আরো ক্ষতি হবে, খালি মনের নয়, সবকিছু দিয়ে, সবকিছু দিক দিয়ে ক্ষতি হবে, শরীর, ব্রেন, নিজের কাজের সবকিছুতে ক্ষতি হবে। তাই স্টেট অফ মাইন্ডের মাস্টারি করতে হবে। স্টেট অফ মাইন্ড ইজ এভরিথিং। গেটিং মাই পয়েন্ট? ইয়েস অর নো? গুড। চলুন আমি আবার একবার শেয়ার করে নিই তাহলে। রিসোর্সফুল স্টেট অফ মাইন্ড, এই ফুল স্টেট অফ মাইন্ড, রিসোর্সফুল স্টেট অফ মাইন্ড, হ্যাপিনেস, জয়, কনফিডেন্স, মোটিভেশন, পিস, এই সমস্ত কিছু হচ্ছে রিসোর্সফুল স্টেট অফ মাইন্ড। ঠিক আছে? লাভ, এক্সট্যাসি, এই সমস্ত কিছু হচ্ছে রিসোর্সফুল স্টেট অফ মাইন্ড। আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ড কি ফিয়ার, ফোবিয়া, অ্যাঙ্গার, ল্যাক অফ কনফিডেন্স, স্যাডনেস, ল্যাক অফ মোটিভেশন। ওকে, এই সমস্ত কিছু হলো আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ড। তো দেখুন, এবার আসছি যে জীবনের প্রতিবন্ধকতার কারণ কি। আমরা এখানে জাস্ট এটা শেয়ার করার পরে বলছি। দেখুন, জীবনের প্রতিবন্ধকতাগুলো বা সমস্যাগুলো আমাদের কাছে 1 চামচ লবণের মতো, 1 চামচ লবণ। এবার 1 চামচ লবণ আপনি কিসে দেবেন? আপনি যদি 1 গ্লাস জলে দেন সেটা লবণাক্ত হয়ে যাবে, নোনতা হয়ে যাবে, মুখে দিতে পারবেন না, খেতে পারবেন না। কিন্তু সেটাই যদি 1 বালতি জলে দেন, সেই জলটা সামান্য লবণাক্ত হবে, কিন্তু তাকে আপনি খেতে পারবেন, পান করতে পারবেন। আবার সেই জলই যদি নদীর জল বা ইয়েতে দেন, একটা 1 ট্যাঙ্ক জলে দেন, তার কোনো স্বাদই হয়তো পাবেন না, সেটা কোনো প্রভাবই থাকবে না। এবার এখানে বুঝতে হবে যে আপনি কোন জলটার মতো, 1 গ্লাস জলের মতো, তাহলে ছোট্ট একটা প্রবলেম আপনার জীবনকে নষ্ট করে দিতে পারে। আর আপনি যদি 1 বালতি জলের মতো হন তাহলে খানিকটা লবণাক্ত করবে, খানিকটা আপনার ক্ষতি করবে। কিন্তু যদি আপনি নদীর জলের মতো হন বা 1 ট্যাঙ্ক জলের মতো হন, তাহলে সেই প্রবলেম আপনাকে কিচ্ছু করতে পারবে না, কোনো প্রভাব ফেলতে পারবে না। তো নিজেকে নদীর জলের মতো বা 1 ট্যাঙ্ক জলের মতো বিশাল আমরা করতে পারি, তৈরি করতে পারি আমাদের মাইন্ডকে রিপ্রোগ্রামিং করে, এবং মেন্টাল ওয়েলনেস এর মতো গুরুত্বপূর্ণ সায়েন্স অফ মাইন্ডের পদ্ধতির দ্বারা। এবার 7টা মূল কারণ, কি কারণে আমাদের এই প্রবলেম গুলো হয়। প্রথম হচ্ছে লিমিটিং বিলিফ। আমাদের মনে বেশ কিছু লিমিটিং বিলিফ আমরা পুষে রাখি, যেমন আমার দ্বারা কি সম্ভব, আজকে দিনটাই খারাপ, রাস্তা দিয়ে পেরোচ্ছেন, একটা বিড়াল পেরিয়ে গেল আর আমার রাস্তাটা কেটে দিল, আমি যদি এবার যাই তাহলে কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে।
কিন্তু আমাকে বলুন, বিড়ালটাও তো ভাবতে পারে আরে মানুষটা আমার রাস্তা কেটে দিল। তো এরকম বহু লিমিটিং বিলিফ আমরা অ্যাডপ্ট করে রেখেছি, যা যেটাকে লিমিটিং বিলিফ মানে কি, সীমিত, আমাদেরকে সীমিত করে তুলছে। আর সেই লিমিটিং বিলিফ আমাদের সমস্যাগুলোকে বাড়িয়ে তুলছে। তো লিমিটিং বিলিফ। নেক্সট হচ্ছে ফিয়ার, আমাদের ভয়। ফিয়ার বন্ধু আমাদের, কিন্তু কোন ফিয়ার? রেলিভ্যান্ট ফিয়ার। রেলিভ্যান্ট ফিয়ার কিরকম? যেরকম আপনি সাঁতার জানেন না, উদাহরণ দিলে আমি উদাহরণ দিয়ে বোঝাতে পছন্দ করি, তাতে মনে থাকবে। দেখুন, আপনি সাঁতার জানেন না, আর আপনি নদীতে ভরা জল বা পুকুরে ভরা জল, সেখানে আপনি নামতে গেলেন, তখন আপনার ভয় আসে, সেটা রেলিভ্যান্ট, কেননা আপনি সাঁতার জানেন না। কিন্তু আপনি সাঁতার জানেন, অথচ নদী দেখলেই বা পুকুর দেখলেই বা জল দেখলেই আপনার ভয় লাগছে, সেটা হচ্ছে ফিয়ার। ফোবিয়া বলে সে, অ্যাকচুয়ালি আনরিয়েলিস্টিক ফিয়ার। তো সেই ফিয়ার আমাদেরকে অনেক সীমিত করে দেয়, আমাদের প্রবলেম গুলোকে অনেক বড় করে আমাদের সামনে তুলে ধরে, আর যেটা থেকে আমরা ওভারকাম করতে পারি না। তো এটা একটা বড় কারণ আমাদের জীবনে প্রতিবন্ধকতা আসার, ভয়। নেক্সট হচ্ছে পাস্ট এক্সপিরিয়েন্সেস, আমাদের পুরানো অভিজ্ঞতা। যখনই আমরা আগে কিছু করতে যাই, আমাদের ভবিষ্যতের দিকে কিছু ভাবতে চাই বা ভবিষ্যৎ নিয়ে কোনো কাজ করতে চাই, তখনই আমাদের মাইন্ডের একটা, আমাদের হিউম্যান সাইকোলজি কি করে, এই যে পাস্ট এক্সপিরিয়েন্স গুলো, সেগুলোকে তুলে দেখানোর চেষ্টা করে। আগেও তো এরকম একটা ঘটনা, প্রায় এরকম ঘটনা বা এই ধরনের ঘটনাতে তুমি ফেলিওর হয়েছিলে, আপনি ফেলিওর হয়েছিলেন, তাহলে এটা কি করে সম্ভব? তো এই পাস্ট এক্সপিরিয়েন্স, পাস্ট মানেই ফিউচারের কোনো মানে নেই, এর সঙ্গে কোনো মিল নেই, অথচ আমাদের মাইন্ড কি করে, দেখানোর চেষ্টা করে আগেও তো ফেলিওর হয়েছে, তাহলে এইবারেও ফেলিওর হতে পারে। তো পাস্ট এক্সপিরিয়েন্স গুলো আমাদের প্রতিবন্ধকতার মূল কারণ, সমস্যার মূল কারণ হয়ে ওঠে। নেক্সট হচ্ছে নেগেটিভ চিন্তা। বেশিরভাগ সময় আমাদের মনের মধ্যে চলে নেগেটিভ চিন্তা। দিনের বেশিরভাগটা সময়, বেশিরভাগ মানুষ নেগেটিভ চিন্তাতে ডুবে থাকে, আর যেটা তাদের জীবনকে বীতশ্রদ্ধ করে তোলে, তাদের জীবনকে বাধা প্রতিবন্ধকতায় ভরিয়ে তোলে, তাদের জীবনের সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারে না। এই নেগেটিভ চিন্তাগুলো তাদেরকে স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটিতে নিয়ে চলে যায়, তাদের আত্মবিশ্বাসকে বিলীন করে দেয়, তাদের নিজের পোটেনশিয়ালকে উপলব্ধি করতে দেয় না। তো নেগেটিভ চিন্তা। আর নেগেটিভ চিন্তা খালি এটা নয়, নেগেটিভ চিন্তা ব্রেনের ওপর ডাইরেক্টলি প্রভাব ফেলে। আমাদের ব্রেনে যে নিউরোপ্লাস্টিসিটি গঠন হয়, তা ডিপেন্ড করে আমরা কি চিন্তা করি। নেগেটিভ চিন্তা সেইভাবে নিউরোপ্লাস্টিসিটি গঠন করে। আর তাই নয়, আমাদের যে হরমোনাল নিঃসরণগুলো, হরমোনের নিঃসরণগুলো, সেগুলো ডিপেন্ড করে আমাদের কি চিন্তা চলছে। যেমন ডোপামিন, হ্যাপি হরমোন যাকে বলা হয়, আমাদের মাইন্ডে কি চিন্তা চলছে তা ডিপেন্ড করে আমরা কি চিন্তা করি, এই সরি, আমাদের মাইন্ডে কি চিন্তা চলছে তার উপর ডিপেন্ড করে ডোপামিন কিভাবে নিঃসরণ হবে, আর আমরা কতটা হ্যাপি থাকবো। তো নেগেটিভ চিন্তা আমাদের শরীরের ওপর যেরকম প্রভাব ফেলে, মনের ওপর সেরকম কাজের ওপর, আমাদের লাইফের ওপর, এন্টায়ার লাইফের ওপর প্রভাব ফেলে নেগেটিভ চিন্তা, খুব গুরুত্বপূর্ণ ভাবে। নেক্সট হচ্ছে মোটিভেশন বা এনকারেজের অভাব। যদি মোটিভেশন না থাকে, এনকারেজ না থাকে, তাহলে যে কোনো কাজই অনেক জটিল মনে হবে। প্রোক্রেস্টিনেট করবেন, বিলম্ব করবেন, যে থাক এই কাজ করব না, কারণ মোটিভেশন নেই, এনকারেজমেন্ট নেই। তখন আমাদের বাধা প্রতিবন্ধকতা, যে কোনো কাজকে যদি আমরা বিলম্ব করতে থাকি, সেই কাজ আমাদের জন্য জটিল, জটিল থেকে জটিলতর হতে থাকে, সেই কাজ আর কখনো সম্পন্ন হতে চায় না। তো মোটিভেশন বা এনকারেজমেন্টের অভাব। নেক্সট হচ্ছে নট হ্যাভিং স্পেসিফিক গোলস। আপনাকে আমি একটা তথ্য দিচ্ছি, অলমোস্ট 95.95% মানুষের কোনো স্পেসিফিক গোল নেই, কোনো স্পেসিফিক গোল নেই। গোল সেট করে, সেই গোল স্পেসিফিক নয়, গোল সেট করে আর সেই গোল কিছুদিন বাদে ভুলে যায়। যখনই নিউ ইয়ার আসে তখনই সেট করে, আরে আমার শরীর ঠিক করতে হবে, অতএব জিমে ভর্তি হতে হবে, জিমে ভর্তিও হয়ে যায়।
এক মাসের মধ্যে, মানে নিউ ইয়ারের প্রথম বা দ্বিতীয় দিন, এক সপ্তাহের মধ্যে কোনো জিম গেলে দেখবেন ভর্তি সেই জিমের, মানে জিম করার মতো জায়গা নেই, এরকম পরিস্থিতি হয়ে যায়। কিন্তু 15 দিন বাদে সেই জিম খালি, বা এক মাস বাদে সেই জিম খালি হয়ে যায়। কেন? স্পেসিফিক নয় গোল, স্পেসিফিক নয় গোল সেট করেছে ভাষা ভাষা কনসাসলি, স্পেসিফিক গোল নেই। তাই 15 দিন বাদে আবার যেখানে ছিল, যেটা তার কমফোর্ট জোন, যে অনেক দেরি পর্যন্ত ঘুমানো, এক্সারসাইজ না করা, লেথাসি ভাব, এগুলো তার কমফোর্ট জোন, সেখানে ফিরে চলে যায়। তাই নট হ্যাভিং স্পেসিফিক গোল আমাদের একটা বড় প্রতিবন্ধকতা। নেক্সট হচ্ছে সেলফ ইমেজ। আমাদের কাছে আমাদের ইমেজ কি, আমাদের ছবি আমাদের কাছে কি, আমরা আমাদের সম্বন্ধে কি ভাবি। ক্যাপেবল ভাবলে আমরা ক্যাপেবল, ইফ উই থিঙ্ক দ্যাট উই ক্যান, ইট ইজ পসিবল, 100-200% পসিবল। আমরা যদি মনে করি যে এটা সম্ভব, সেটা অবশ্যই সম্ভব। আর যদি আমরা মনে করি যে এটা সম্ভব নয়, সেটা সত্যিই সম্ভব নয়, দুটোই সত্যি। তো কি আমরা মনে করছি, সেলফ ইমেজ কি আমাদের কাছে, আমাদের প্রতিচ্ছবি কি, আমাদের ছবি কি, আমরা আমাদের সম্বন্ধে কি মনে করি। আমি যদি নিজেকে কনফিডেন্ট ফিল করি, আমি যে কোনো জায়গাতে কনফিডেন্ট থাকতে পারি। আমি যদি মনে করি আমি ভালো কথা বলতে পারি, আমি সব জায়গায় ভালো কথা বলতে পারি। তো সেলফ ইমেজ কি, আমার ইমেজ কি আমার কাছে, অন্যকে কি ভাবছে পৃথিবীতে সেটা নিয়ে কোনো কিছু এসে যায় না, কিন্তু নিজের কাছে এর ছবি, সেলফ ইমেজ খুব গুরুত্বপূর্ণ। তো এই পাঁচটা, এই সাতটা আমাদের প্রতিবন্ধকতাকে বাড়িয়ে তোলে। আমরা যে প্রতিবন্ধকতা আমাদের জীবনে বেড়ে যায়, তার কারণ হচ্ছে এইগুলো। হ্যালো? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ। ওকে, ওকে, ক্যামেরাটা অন করবেন, তাতে ইন্টারঅ্যাক্ট করতে ভালো সুবিধা হয়, কারণ এরপর আমরা টেকনিকে যাব। দেখুন, এবার এই সমস্ত কিছুর মূলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, আমি বলেছি, সেটা সেটা হচ্ছে মাইন্ডসেট। মাইন্ডসেট নিয়ে আমরা বিশদে কালকে আলোচনা করব, ডিটেলসে, যে মাইন্ডসেট কি, কতটা শক্তিশালী। আর এই মাইন্ডসেট, এই যে বললাম না, যে পার্সন টু পার্সন ভ্যারি করে, যে কোনো একই ঘটনা কে কি পারসিভ করবে সেটা ডিপেন্ড করে। একটা বাঘকে একজন বন্ধু বানাচ্ছে, একজন বাঘের নাম শুনলে ভয় পাচ্ছেন। এর কারণ কি? দুটো পার্সন আলাদা, আর তাদের মাইন্ডসেট আলাদা। এই মাইন্ডসেট কি, কিভাবে কাজ করে, এই মাইন্ডসেটের নিয়ে বহু কিছু ডিটেলসে আগামীকাল আলোচনা করব। তো মাইন্ডসেট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে বিশদে আগামীকাল আলোচনা করব। ক্লিয়ার? আচ্ছা, এখানে অবধি কোনো প্রশ্ন থাকলে আমাকে করুন, সেটা বুঝিয়ে তারপরে আমি টেকনিকে যাব। এখানে যেটা বুঝলাম, নেগেটিভিটিটা নেবো কি রাখবো, এটা কম্পেয়ার করে তো বুঝতে পারি না। যে মানে চলে আসে মনে মনে। চলে আস, তাই তো? দেখুন, হ্যাঁ। নেগেটিভিটি আসছে কেন, তার কারণ হচ্ছে আপনার মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড এখন অব্দি যে ট্রেনিং প্রাপ্ত হয়ে আছে, সেটা কি? নেগেটিভ নিয়ে চিন্তা করা। তো নেগেটিভ নিয়ে চিন্তা করা তার যখন প্যাটার্ন, সে তখন ওই নেগেটিভিটি থেকে বেরোতে পারবে না, তাকে ট্রেনিং দিতে হবে, রিপ্রোগ্রামিং যদি করে নেন, তাহলে এখান থেকে সহজেই বেরোতে পারবে। তার প্রসেসও আমি বলবো, আগামীকাল এটা নিয়ে বলবো। তো আজকে একটা টেকনিক, খুব সুন্দর টেকনিক শেয়ার করছি, যেখানে মানে খুব কুইক প্রসেস, কোনো নেগেটিভিটি, অ্যাংজাইটি বা ডিপ্রেশন, এটা থেকে দ্রুত বেরোনো বেরোনো খুব কুইক কুইক ফিক্স একটা আমি শেয়ার করব। রুট কজ থেকে এটা হয়তো কাজ করবে না, কিন্তু
মানে অনেক অনেক গুণ হেল্প করবে। ঠিক আছে, মানে আরেকটা আমি ইয়ে দিচ্ছি, দেখুন আমাদের ইভেন্ট গুলো কি রকম হয়। একই ইভেন্ট, ধরুন মানে আমি যে বলছিলাম না যে আমাদের স্টেট অফ মাইন্ড, এই সরি, পিআইআর, পার্সোনাল ইন্টারনাল রিপ্রেজেন্টেশন, এবং আমাদের ফিজিওলজি দুটো মিলিত হয়ে কি করে আমাদের স্টেট অফ মাইন্ড তৈরি করে। এবার দেখুন এই দুটোর গুরুত্বপূর্ণ কিরকম, তার মানে কি আপনার মাইন্ডে যে চিন্তা চলছে, আগের দিন বলেছিলাম সেই অনুযায়ী আপনার ফিজিওলজি গঠন হবে। অর্থাৎ কি, আপনার মনে যদি দুশ্চিন্তা চলে, অটোমেটিক অটোমেটিক আপনি মানে আপনার সিট দ্বারা ঝুঁকে যাবে, আপনার চোখ নেমে যাবে, চোখে জল চলে আসতে পারে। আপনার যদি দুঃখ হয়, কষ্ট হয়, চোখে জল চলে আসবে, সিট দ্বারা ঝুঁকে যাবে, ঘাড় ঝুঁকে যাবে। কেন? কারণ আপনি আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে আছেন। তো পিআই একটা খারাপ চলছে, মনের মধ্যে দুশ্চিন্তা চলছে, তাহলে পিআইআর যেমন সেই অনুযায়ী আপনার ফিজিওলজি হয়, এই দুটো মিলিত হয়ে আপনার স্টেট অফ মাইন্ড গঠন করে। ঠিক আছে, সেরকম ধরুন মানে আপনি আপনার বন্ধুর বিয়েতে যাবেন, খুব ক্লোজ ফ্রেন্ড, আপনার কাছের বন্ধু, অনেক দিন থেকে প্রিপারেশন নিচ্ছেন, 15-20 দিন থেকে প্রিপারেশন, মেন্টাল প্রিপারেশন চলছে, প্লাস বাজার কেনা, কেনাকাটি সবকিছু চলছে, সবকিছু চলছে। তার মানে কি, খুব একটা এক্সাইটমেন্ট, তাই না? বন্ধুর বিয়েতে অ্যাটেন্ড করবো, বা কোন পোশাক পরবো, কি করব, সবকিছু রেডি করছেন মেন্টালি, কি করবেন সেখানে, কিভাবে নাচবেন, কিভাবে অ্যাটেন্ড করবেন, সবকিছু রেডি। কিন্তু যেই দিনকে বিয়ে, সেই সন্ধ্যেবেলায় অ্যাটেন্ড রেডি হচ্ছেন, সেই সময় আপনার প্রচন্ড মাথার যন্ত্রণা শুরু হবে। কিরকম হবে? যে বিয়ে বাড়িটাতে আপনি আনন্দ করবেন বলে 15-20 দিন ধরে খুব এক্সাইট ছিলেন, সেই বিয়ে বাড়িটায় কি হলো, মুহূর্তে আপনার যেহেতু মাথার যন্ত্রণা শুরু হয়ে গেল, সেই বিয়ে বাড়িতে সবকিছু চলবে, সেই মিউজিক চলবে, সেই ড্যান্স চলবে, সবকিছু চলবে, আপনি গিয়ে কিন্তু এনজয় করতে পারবেন না। কেন? তার কারণ হলো আপনার ফিজিওলজি চেঞ্জ হলো, আপনার মাথার ফিজিওলজি। যন্ত্রণা শুরু হয়ে গেছে, ফিজিওলজি পুরো চেঞ্জ হয়ে গেছে। তাই আপনার স্টেট অফ মাইন্ড চেঞ্জ। একই ঘটনাটা আপনার জন্য, সেই মিউজিক আপনার জন্য মনে হবে বিরক্ত লাগছে, এটা বন্ধ হলে আমি বাঁচি। ক্লিয়ার? তো তাহলে ফিজিওলজি এবং পিআইআর এর গুরুত্বটা এখানে বুঝতে পারলেন, যে পিআইআর যা চলছে, এই যে বলছেন আপনার নেগেটিভ চিন্তা চলে আসছে, সেটা পিআইআর। ক্লিয়ার? কিন্তু ফিজিওলজির গুরুত্ব সেখানে গুরুত্বপূর্ণ, ফিজিওলজি। তো কুইক ফিক্সের জন্য আপনি যদি আপনার ফিজিওলজিকে চেঞ্জ করেন, তাহলে আপনি দ্রুত আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ড থেকে রিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে দ্রুত যেতে পারেন, দ্রুত যেতে পারেন। কিভাবে সেটা এবার এই টেকনিকে আমি বোঝাবো। ঠিক আছে, তো একটু স্ট্রেট হয়ে বসবেন, ফ্রি হয়ে। আপনি যদি মোবাইলটা হাতে ধরে থাকেন সেটাকে রাখতে পারেন, কারণ ফ্রি হয়ে যত বসবেন টেকনিকটা তত পাওয়ারফুল হবে, তত ভালোভাবে সেটাকে করতে পারবেন। আচ্ছা, ওয়েল, রেডি তো? ওকে, আমি জাস্ট একবার বলবো যে যে নেগেটিভ চিন্তা বেশি আসে, একটু চিন্তা করার চেষ্টা করুন তো। ওকে, এসেছে, একটা ফিলিংস আসছে, হাত তুলে জানাবেন। আমি মিউট করে দিচ্ছি, কারণ টেকনিকটা করানোর সময় কোনো বাইরের সাউন্ড না আসাই ভালো। হুম, তো জাস্ট হাত তুলে জানাবেন তো। একটা একটা সেই নেগেটিভ ফিলিংস আসছিল কি? ইয়েস অর নো? ওকে, ঠিক আছে। এবার আপনি মোবাইলটাকে সামনে রেখে দিন, আমি যাতে দেখতে পাই, মানে আহ, এখানে অবধি। ঠিক আছে, কারণ আমাকে বেশ কিছু জিনিস লক্ষ্য করতে হবে।
গুড গুড, দারুণ। ওকে, স্ট্রেট হয়ে বসুন, সোজা হয়ে বসুন, সোজা একদম। বডি আমাকে দেখার দরকার নেই, যদি আপনি মানে আমাকে জাস্ট কমান্ড গুলো শুনবেন, এখানে টেকনিকের সময় আমাকে দেখার কোনো দরকার নেই। যদি আমি ডিস্টার্ব করছি তাহলে মানে মনে হয় তাহলে আমি আপনাকে আমাকে হাইড করে দিচ্ছি, কিন্তু সেটা হলে ভালো হবে না। যাই হোক, আপনি আমাকে দেখার দরকার নেই, পুরো আমার ভয়েসটা, আমার টোনালিটি, আমার আমি যা বলবো ওয়ার্ডস গুলোর প্রতি ফোকাস করুন, ঠিক আছে? ওকে, সোজা হয়ে বসবেন, ঘাড়টা সোজা করুন, সোজা, ঘাড় সোজা থাকবে, চোখ ঘাড় সোজা থাকবে, একদম। গুড গুড। টেক এ ডিপ ব্রেথ, একটা গভীর শ্বাস নিন, একদম গভীরে শ্বাসটা নিন, ধীরে ধীরে ছাড়ুন, সিদ্ধারা সোজা রাখবেন, গভীরে শ্বাসটা নেবেন। বা গ্রেট, গ্রেট। যদি আপনি চোখ বন্ধ করে কমফোর্ট ফিল করেন, চোখ বন্ধ করে থাকতে পারেন। আর যদি আপনি মনে করেন যে চোখ খোলা রেখে কমফোর্ট ফিল হচ্ছে, তাহলে চোখ খোলা রাখতে পারেন। এটা আপনার উপর নির্ভর করছে, আপনার যেটা কমফোর্ট ফিল করেন, যেটাতে আরাম অনুভব করছে করেন, সেটাই আপনি করুন, কোনো অসুবিধা নেই। ওকে, নেক্সট। বা গুড। টেক এ ডিপ ব্রেথ, একটা গভীরে শ্বাস নিন, আবার একটা গভীরে শ্বাস নিন, ধীরে ধীরে সেটাকে মুখ দিয়ে ছাড়ুন, ধীরে ধীরে মুখ দিয়ে ছাড়ুন। বাহ, বাহ। চেস্টটাকে ধীরে ধীরে ওয়াইড করুন, ওয়াইড করুন, ছাতিটাকে চওড়া করুন, গুড। ছাতিটাকে চওড়া করুন, আবার একটা গভীরে শ্বাস নিন, ছাতিটাকে চওড়া করুন, গভীরে শ্বাস নিন, ধীরে ধীরে মুখ দিয়ে ছাড়ুন, ধীরে ধীরে মুখ দিয়ে ছাড়ুন। বা গ্রেট, গ্রেট। বা ছাতিটাকে চওড়া করে রাখবেন, বডি স্ট্রেট একদম যেভাবে রেখেছিলেন সেইভাবে থাকবেন। হ্যাঁ, গুড গুড। বা মুখে একটা সুন্দর হাসি নিয়ে আসুন, মুখে একটা সুন্দর হাসি, একটা দারুণ স্মাইল নিয়ে আসুন। বা সুন্দর হাসি, গ্রেট, সুন্দর হাসি। এই হাসি এইভাবে রাখবেন, বডিটাকে একটু চেঞ্জ করবেন না, এইভাবে রাখুন, ব্রিদিং প্যাটার্ন যেভাবে চলছে চলতে দিন। গুড। বা বা এইভাবে সেম পজিশনে থাকুন, মুখে সুন্দর স্মাইলটা যেন থাকে। গুড। মুখে একটা সুন্দর হাসি। বা বা নাইস, খুব সুন্দর স্মাইল। বা শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, শ্বাস ধীরে ধীরে নিন, শ্বাস ছাড়ুন, মুখে সুন্দর হাসি রাখুন। বা বা মুখে স্মাইল রাখুন। বা এই অবস্থাতে নেগেটিভ চিন্তাটা করার চেষ্টা করুন, বডি পোস্চার একদম চেঞ্জ করবেন না, কোনো বডি পোস্চার যাতে চেঞ্জ না হয়। এই অবস্থাতে যে নেগেটিভ চিন্তাটা করছিলেন সেটাকে একবার করার চেষ্টা করুন, মুখে স্মাইল রাখুন, মুখে একদম স্মাইল রাখুন, এই বডি পশ্চারে ছাতি চওড়া রাখুন, সিদ্ধাটা সোজা রেখে এই অবস্থায় যে নেগেটিভ চিন্তা আপনার মাইন্ডে আসে সেটাকে একবার চিন্তা করার চেষ্টা করুন। বাহ, গ্রেট। মুখে কিন্তু স্মাইল রাখবেন, বডি স্ট্রেট রাখবেন, চেস্ট ওয়াইড রাখবেন। বাহ, গ্রেট, গ্রেট, নাইস, নাইস। ওকে, গুড। এবার আপনি ধীরে ধীরে রিল্যাক্স হতে পারেন, কমফোর্ট জোনে চলে আসতে পারেন। গ্রেট, গ্রেট। এবার আনমিউট করে আমাকে বলুন। না, ছিল না সেই সময় ইমোশনে, হ্যাঁ, বলুন। নেগেটিভিটি তখন ছিল না, আসছিল না, নেগেটিভিটিটা তাই নেই তো? এখন, হ্যাঁ, এখনো দেখুন। নেই মনে হচ্ছে। হ্যাঁ, দেখুন কি হয়, আমরা যখনই কোনো নেগেটিভ চিন্তা করি আমাদের ফিজিওলজি তাকে সাপোর্ট করতে হয়, তবে সেই চিন্তাটা, দুশ্চিন্তাটা স্থায়ী হয়, নেগেটিভ চিন্তাটা স্থায়ী হয়। না হলে সেই নেগেটিভ চিন্তা আমাদের জন্য কখনো স্থায়ী হবে না। দেখেন না, হয়তো একটা বিপদ ঘটেছে, কারো খুব কান্নাকাটি করছে, গাড়ে হাত দিয়ে বসে ঝিমোচ্ছে, সেই মানুষটিকে তুলে একটু হাঁটান, একটু জল খাওয়ান, একটু আহ মানে খাবার খাওয়ান, বা একটু হাঁটিয়ে এদিক ওদিক নিয়ে গিয়ে কথা বলুন। সেই যে দুশ্চিন্তা চলছিল বা যেভাবে সে কাঁদছিল সেটা আর করতে পারবে না। কেন?
তার ফিজিওলজি চেঞ্জ হলো পুরোপুরি। ফিজিওলজি চেঞ্জ হওয়ার সাথে সাথে তার স্টেট অফ মাইন্ডটাও চেঞ্জ হলো। তার মাইন্ডে যে পিআইআর চলছিল, যে থট চলছিল, সেটাও চেঞ্জ হলো। তো আমরা যদি আমাদের ফিজিওলজি ডাইরেক্টলি, এটা আমাদের কনসাসলি করতে পারি, ডাইরেক্ট আমরা কনসাস মাইন্ড থেকে করতে পারি, কনসাসলি আমাদের ফিজিওলজি চেঞ্জ করতে পারি। পিআইআর আমরা কনসাসলি চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমাদের ফিজিওলজি যে কোনো সময় আমরা কনসাসলি চেঞ্জ করতে পারি। তাই যে কোনো সময় যখন ডিপ্রেশন হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, বা আপনার নেগেটিভ চিন্তা হচ্ছে, দুশ্চিন্তা হচ্ছে, সঙ্গে সঙ্গে কুইকলি ফিজিওলজির কন্ট্রোল নিজের হাতে নিন, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ান, একটু ঘুরুন, জল খান, ঠিক আছে, বডি পোশ্চার পুরো চেঞ্জ করুন, ব্রিদিং প্যাটার্ন চেঞ্জ করুন, মুখে স্মাইল নিয়ে আসুন, অটোমেটিক। এবং এই পোশ্চারে 5 থেকে 7 মিনিট নিজেকে ধরে রাখুন। 5 থেকে 7 মিনিটও দরকার নেই, 2 থেকে 3 মিনিট নিজেকে ধরে রাখুন, দেখুন সেই চিন্তা আর আসবে না। তো হচ্ছে এই হচ্ছে কুইক ফিক্স, দ্রুত নেগেটিভ চিন্তা। আর যখনই এটা করবেন, করতে করতে প্যাটার্নটাও ব্রেক হতে শুরু করবে। এটা হচ্ছে কুইক ফিক্সের জন্য আমি বললাম। ক্লিয়ার? না, গ্রেট। তো এবার শুনতে চাইবো যে কেমন লাগলো আপনার আজকের সেশন, বলুন একটু। তারপরে খুব যদি ভালো কোনো লেগেছে। প্রশ্ন থাকে করতে পারেন। খুবই ভালো লেগেছে। আর আরো অনেক সময়, আরো সময় চাই, সময় থাকলে আরো শুনতে ইচ্ছে হচ্ছে। হ্যাঁ, শুধু এটা অনেক কথাই শুনি। নিশ্চয়ই। তো কি মনে হচ্ছে জীবনের জন্য এগুলো ভ্যালুয়েবল, মানুষের জানা প্রয়োজন? আপনি একদম সত্যি কথা বলুন যে মানুষের জীবনকে কিভাবে পরিবর্তন করতে পারে এগুলো যদি মানুষ জানেন। খুব ভালো হবে, তাহলে একটা ভালোভাবে, যারা জানে না তারা হচ্ছে ব্যাপারগুলো বুঝতে পারবে না, কিন্তু আপনি এই রুটিনে অনেকটা পরিবর্তন আমি বুঝতে পারছি নিজে। আর মানুষের পক্ষে সবার খুবই ভালো হবে এই জিনিসটা, আমি নিজেও ফিল করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন, আগামীকাল আবার দেখা হচ্ছে, এবং অত্যন্ত পাওয়ারফুল লার্নিং আমি শেয়ার করব পুরো মাইন্ডসেটের ওপর। মাইন্ডসেট, মানে মাইন্ডসেট একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর এই মাইন্ডসেট জীবন সেভ করে বলতে পারেন, একটা জীবনকে গড়ে তোলে এই মাইন্ডসেট। তো সেটা নিয়ে বিশদে আলোচনা করব, প্লাস একটা খুব পাওয়ারফুল টেকনিক করাবো, যেখানে এই যে বলছেন না নেগেটিভ চিন্তা, এটা থেকে বেরিয়ে আসার সাবকনসিয়াস লেভেলের উপর টেকনিকটা করাবো, যেখান থেকে মানে বেরিয়ে আসার টেকনিক। ঠিক আছে, খুব পাওয়ারফুল টেকনিক করাবো। বা যাই হোক, আজকে আহ, মানে আজকের মতো সেশন এখানেই ওয়াইন্ড আপ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার আগামীকাল। আর ওকে, নমস্কার।